তো রেকর্ড হচ্ছে। হুম। যেটা বলতেছিলাম যে আমার এমটিউ এর মধ্যে কি থাকবে, এমটিউ তে যদি আমার এখানে একটা সাইজ বলে দেয় আর আমার হেডার সাইজ যদি বলে দেয়, এমটিউ এর মধ্যে থেকে আমাকে হেডারটা মাইনাস করতে হবে। তো এখানে এমটিউ বলছে কত, 1600, তার মধ্যে থেকে আমার হেডার হচ্ছে 100। এটা বাদ দিয়ে আমার ডেটা ট্রান্সফার করার ক্যাপাসিটি হচ্ছে 1500। কেন? কারণ আমাকে হেডারটা বাদ দিতে হবে। ওকে। তো বিকজ যে আমার প্রত্যেকটা, আমি লাস্ট ক্লাসে এক্সাম্পল দিয়েছিলাম, প্রত্যেকটা বাসের মধ্যে শুরুর দিকে কি থাকবে, হেডার, ওই 100 কেবি হেডারটা থাকবে, 100 সাইজের হেডারটা থাকবে, and বাকিটা হচ্ছে আমার বেসিক্যালি আমি ডেটা ট্রান্সফার করতে পারবো। And আমার ওভারঅল সাইজটা টোটাল মিলে কত হবে, 1600 হবে। ঠিক আছে। আচ্ছা। তো এটা আমরা সবাই জানি। এখানে কার কোনো কোশ্চেন আছে এই পর্যন্ত? না স্যার। ওকে, কোশ্চেন নাই। আচ্ছা। তো এখানে দেখেন কি করছে আমাদের নেক্সট যে পার্টটা, আমার মনে হয় যে এই পার্টটা আপনারা এগুলো বুঝছেন অলরেডি, তারপর আমি একটু ডিসকাস করি। যে ফার্স্ট পার্টে কি করছে, যে আমাদের এখানে আমরা অপোজিটটা আজকে লাস্টের দিকে দেখবো। ওকে, ফার্স্ট সেগমেন্টে চলে আসি। তো ফার্স্ট সেগমেন্টে আমার স্টার্টিং ছিল থেকে, এই যে এখানে, যে আমার 5140, বাট এখান থেকে কিন্তু আমি হেডারকে মাইনাস করতে হবে, যে আমার 20টাকে আলাদা করতে হবে। তারপরে আমার অ্যাকচুয়াল ডেটা হচ্ছে কত, 5120। তো আমার ফার্স্ট সেগমেন্টটা কি হবে, 5120 মাইনাস 1480। ওয়াই 1480? কারণ হচ্ছে আমার এমটিইউ থেকে আসলে ডেটা 1480 আমি পার করতে পারি। তাহলে ফার্স্ট সেগমেন্টের সাথে কিন্তু কত যাচ্ছে, ফার্স্ট সেগমেন্টের সাথে কত যাচ্ছে বলতো? 1480 যাচ্ছে। বাট আসলে কি 1480 যাচ্ছে? ফার্স্ট না সেগমেন্টের স্যার। সাথে কিন্তু হেডার 20 যাচ্ছে না। ইয়েস স্যার। এইটা কিন্তু আপনি ভাবতে পারেন যে আমি যে এখানে 5120 চিন্তা করতেছি, তাহলে আমার এই 20 কই যাবে? এই 20 কিন্তু এই যে চলে গেছে। পয়েন্টটা বুঝতেছি? ইয়েস এই স্যার। এই 20টা কিন্তু প্রত্যেকটা টাঙ্কের সাথে কপি হয়ে হয়ে ইউজ হবে। ঠিক আছে। তো এই 20 কিন্তু মানে এমন না যে শুধু আমি 5120 কে পাঠাচ্ছি, 20 কে পাঠাচ্ছি না, ওরকম কিছু না। এই 20 কিন্তু প্রত্যেকটা পার্টের সাথেই, প্রত্যেকটা ফ্র্যাগমেন্টের সাথেই কিন্তু 20 পার হবে। কারণ 20-র মধ্যেই কিন্তু আমার ইনফরমেশন গুলো আছে, যে আমি কোথায় যাইতে হবে, কিভাবে যাইতে হবে। ঠিক আছে, অল দ্যাট। তো এখন আমি এই ফার্স্ট সেগমেন্টে কি করলাম, ফার্স্ট সেগমেন্টে আমি 5120 থেকে আমি 1480 মাইনাস করলাম, কারণ আমার একসাথে ক্যাপাসিটি আছে 1480। এন্ড আবার বাকি থাকে এইটুকু, 3640 আমার বাকি থাকে। তো আমি ফার্স্ট সেগমেন্টে কি করলাম, যে এখানে আইডেন্টিফায়ার দেখেন, এখানে আইডেন্টিফায়ার যা ছিল ইনিশিয়াল কোশ্চেনে এখানেও সেম। তো যেহেতু আমার একটা ফ্র্যাগমেন্ট আমার কাছে আছে, এই ফ্র্যাগমেন্টের যতগুলা চাঙ্কি আমি করবো না কেন, তাদের সিরিয়াল নাম্বার একই হবে। হুম। তো এই আইডেন্টিফায়ারটা এইভাবে আপনি চাইলে এক্সামের মধ্যে এক্স 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 দিয়ে এভাবে জাস্ট যেতে পারেন। এটা এটা আসলে না লিখতে চলে, ইটস ফাইন। তো টোটাল লেন্থ 1500, যেটা আমি বললাম যে যদিও আমি এখানে 1480 নিচ্ছি, বাট আমার সাথে কিন্তু 20 হেডার এড হচ্ছে, এটা মাস্ট। তো এইটার কারণে আমার ওভারঅল সাইজ কিন্তু ওই ওই প্যাকেটটার সাইজ কিন্তু আমার যেটা চাঙ্ক হয়ে ফার্স্ট যে পার্টটা, ফার্স্ট ফ্র্যাগমেন্টটা, সেটা কিন্তু 1500ই হবে। ঠিক আছে, মানে ফুল এমটিওটাই হবে আর কি। আচ্ছা। যেহেতু আমার কাছে ডেটা আরো রিমেইনিং আছে, ঠিক আছে। এরপরে ডিএফ, মানে কি, ডোন্ট ফ্র্যাগমেন্ট। ডোন্ট ফ্র্যাগমেন্টে যদি আমরা জানি যে লাস্ট ক্লাসে বলেছিলাম, যদি ওয়ান চলে আসে তাহলে তো আসলে আর কথাই নাই, আমি আর এটাকে আর ভাঙতেই পারবো না। তো আমার আসলে মানে সিমুলেশনটা কন্টিনিউ করা পসিবল না। তো এখানে আসলে আমাকে জিরো ইউজ করতে হবে। আমি ধরে নিব যে এখানে সে আসলে বলতেছে আমাকে আই ক্যান ফ্র্যাগমেন্ট মোর। ঠিক আছে। আচ্ছা, আর এখানে মোর ফ্র্যাগমেন্ট কিনা, এটা হচ্ছে যে আমার মোর ফ্র্যাগমেন্ট কিনা। মোর ফ্র্যাগমেন্ট বেসিক্যালি হচ্ছে যদি ওয়ান থাকে, তার মানে এটার পরে আরো ফ্র্যাগমেন্ট আসবে। এটা আমরা কিভাবে বুঝবো? এই যে এখানে আমার ডেটা কিন্তু বাকি আছে এখনো 3640 ডেটা বাকি আছে, দ্যাট মিনস আমি লিখবো যে ওয়ান। কেন? কারণ আমার ডেটা এখনো পরে আরো ফ্র্যাগমেন্ট আসবে। ওকে। আচ্ছা। এরপরে আহ অফসেট, এগেইন অফসেটটা এটা আমরা সবাই পরে দেখবো, অফসেটটা কি হচ্ছে সেটা আমরা পরে দেখবো। অফসেটটা খুবই সিম্পল আসলে, বাট এটা আমরা পরে দেখবো, আপাতত আমরা এটাতে না যাই। তারপরে এটা গেল, যাওয়ার পরে সেকেন্ড ফ্র্যাগমেন্টে কি হবে? সেকেন্ড ফ্র্যাগমেন্টে আবার সেই যেটা বাকি ছিল আগের আগের লাইনে, যেটা ছিল আমার 3640, সেটা থেকে আমি আবার 1480 করে মাইনাস করবো। ওকে। তো অলওয়েজ 1480 করে মাইনাস করবো, দেন এখানে কত আসবে, যে 2160। তার মানে আমি এই প্যাকেটটা, এই ফ্র্যাগমেন্টটা পাঠিয়ে দেওয়ার পরে আমার কাছে থাকবে 2160। তো আমি এগেইন আইডেন্টিফায়ার সেম, দেন 1500, বেসিক্যালি 1480 প্লাস 20। এন্ড এটা তো এগেইন জিরো হবে, এখানে ওয়ান হবে, কারণ এটার পর আরো ফ্র্যাগমেন্ট আসছে, এই যে দেখেন, এটা কিন্তু জিরোতে যায় নাই। দ্যাট মিনস আরো ফ্র্যাগমেন্ট আসবে। এন্ড অফসেট, এগেইন আমরা অফসেট এটা আপাতত বাদ দিচ্ছি। ঠিক আছে। এরপরে আসছেন যে আমরা থার্ড ফ্র্যাগমেন্টে যাই। থার্ড ফ্র্যাগমেন্ট কি বলে, আমাকে কেউ বলতে পারবেন থার্ড ফ্র্যাগমেন্টটা কি হবে? দেখি আমরা লিখি একটু এখানে, থার্ডটা কি হবে, এনিওয়ান?
দেখি টু আমরা ওয়ান লাস্ট আমরা তো সিক্স। লাস্ট ক্লাসে করেছি, রাইট? হ্যাঁ, 2160 স্যার, টু ওয়ান মাইনাস সিক্স জিরো মাইনাস 1480। কত আসছে বলতো, একটু ক্যালকুলেট করে। স্যার 680 স্যার। ঠিক, আহ, শুধু 680 না? Yes. ওকে, থ্যাংক ইউ। শুধু 680 স্যার, জি স্যার। ওকে, তাহলে এটা আসার কথা, রাইট? তো তার মানে আমার এখানে কিন্তু থার্ড সেগমেন্টে কিন্তু কত যাচ্ছে একটু বলেন তো আমাকে, এটা কিন্তু রিমেইনিং, রাইট? ইয়েস স্যার। এটা রিমেইনিং, তো আমার এইখানে সেগমেন্টে কত হবে? 3 4 5, দেন এখানে কি কত যাচ্ছে? 1500 ফুল যাচ্ছে না? কারণ ইয়েস এখানে স্যার। ডোন ফ্র্যাগমেন্টে জিরো হবে, এখানে কি লাস্ট ফ্র্যাগমেন্টে কি ওয়ান হবে নাকি জিরো হবে? ওয়ান হবে না, কারণ ওয়ান আমার স্যার, আমার ওয়ান। আমার কাছে এখানে আরো বাকি আছে না যাওয়ার। ইয়েস স্যার। দেন স্যার অফসেটটা আমি, ওয়ানই হবে তো স্যার। হ্যাঁ, তো অফসেটটা আমি একটু পরে শিখতেছি। আচ্ছা, ওকে, নাইস, ভেরি গুড। তাহলে আমরা এটা এখন এটা ক্লোজ করে আমরা দেখি যে আমাদের ক্যালকুলেশনের সাথে এটা মিলছে কিনা। মিলছে, থার্ড ফ্র্যাগমেন্টটা মিলছে। ইয়েস স্যার। ওকে, নাইস, ভেরি গুড। আচ্ছা, এখন আসি তাহলে, আমরা এটা যদি আমাদের সাথে মিলছে তার মানে আমরা মোটামুটি বুঝতেছি সিচুয়েশনটা কি হচ্ছে। হ্যাঁ, আমরা তাহলে মোটামুটি পারি জিনিসটা, জাস্ট আমাদের একটা জিনিস বাকি, সেটা হচ্ছে অফসেটটা। হ্যাঁ, তো আমরা অফসেটের দিকে যাবো, বাট আমরা লাস্ট ফ্রেগমেন্টটা শিখে ফেলি। লাস্ট ফ্রেগমেন্টটা কি হচ্ছে? তো লাস্ট ফ্রেগমেন্টটা এগেইন কি হবে, যেহেতু আমার বাকি আছে কত, 680 বাকি আছে, রাইট? মাত্র 680 বাকি আছে, বাট আমার ক্যাপাসিটি কত? আমার ক্যাপাসিটি হচ্ছে 1480, তার মানে এখন 680 সবটাই চলে যাবে। ওকে, আর্কস বাকি থাকবে না, তো এটা মাইনাস 680 মাইনাস বেসিক্যালি 1480, নেগেটিভ তো হবে না, বাট ওই 680 সবটাই চলে যাবে, কারণ এই আমার ক্যাপাসিটির আন্ডারে পড়ে। এন্ড 680-র সাথে কিন্তু আমার হেড আরো অ্যাড হবে, তো বেসিক্যালি এটা হয়ে যাবে 700। ওকে, কারণ এর বেশি তো কেউ নাই যাওয়ার, যে ডেটা সব চলে গেছে, এই ফ্র্যাগমেন্টের ডেটা সব চলে গেছে। এরপরে এখানে কি, এখানে ডোন্ট ফ্র্যাগমেন্ট, এটাকে আমরা ওয়ান, এখানে এগেন জিরোই রাখবো, কারণ আছে যে বেসিক্যালি পরের ডেটা যাওয়ার জন্য এটা আমাদের এটা জিনিস না। বাট এখানে এখানে আমরা জিরো রাখবো, কারণ হচ্ছে আমার এটা শেষ, এরপরে আর কোনো ফ্র্যাগমেন্ট আসবে না। দ্যাট মিনস এখানে এটা ওয়ান থেকে এখন জিরো হয়ে যাবে, তো মোর ফ্র্যাগমেন্ট আর কিন্তু নাই। আচ্ছা, তো এটুকু যদি আমরা সবাই বুঝি, তাহলে এবার চলেন আমরা অফসেটটা দেখি যে অফসেটটা কি করতে। তো অফসেটটা হচ্ছে বেসিক্যালি যে ধরেন আমার এখানে, এখান থেকে একটা ডেটা, এটা যদি আমি পার্ট পার্ট করে পাঠাই, পার্ট ওয়ান, পার্ট টু, পার্ট থ্রি, পার্ট ফোর, রিসিভার এন্ডে এটা রিসিভ হবে, রাইট? তো এটা কি মানে সিরিয়ালি আসবে না, এটা মাঝে মধ্যে কি হতে পারে, পার্ট টুটা আগে আসতে পারে, তারপরে পার্ট ফোর আসতে পারে, তারপরে মেবি পার্ট থ্রি আসতে পারে, তারপরে পার্ট ওয়ান আসতে পারে। তো উল্টাপাল্টা আসতে পারে, তাই না? তো এখন সে যখন এটাকে এটাকে যখন সে কালেক্ট করবে, তখন তো তাকে বুঝতে হবে যে কোন পার্টটা আগে কোন পার্টটা পরে, তাই না? তাই না বলেন? আমরা যেভাবে সিকোয়েন্স নাম্বার দিয়ে যেভাবে আমরা ঠিক করি যে কোন জিনিসটা আগে পরে আছে, এইভাবে এটা আমাদের কিন্তু কোন ইয়েটা, কোন পার্টটা আগে বা কোন পার্টটা পরে জয়েনিংটা জয়েন করার সময় এটা কিন্তু আমাদের লাগবে, রাইট? তো এটা আমরা কিভাবে করি, এটা আমরা বেসিক্যালি আমরা অফসেট দিয়ে এটাকে আমরা মেনটেন করি যে আসলে কোন পার্টটা আগে। কারণ আমি যখন সেন্ড করবো ডেটা, আমার ডেটাগ্রাম দিয়ে যখন ডেটা সেন্ড হবে, আমাদের একটু মনে মনে আছে আমরা যখন দিয়ে পড়তেছিলাম যে ইন্টারনেটের পাথ করতেছিলাম ডেটাগ্রাম নেটওয়ার্ক, তখন কি বলছিলাম যে একটা প্যাকেট যে কোনো রাস্তা দিয়ে আসতে পারে, রাইট? তো যে কোনো রাস্তা দিয়ে যখন আসবে, তখন কোনো রাস্তা হয়তো শর্টেস্ট, কোনো রাস্তা হয়তো হতে পারে একটু কনজেস্টেড, তখন কিন্তু স্লো হইতে পারে, বাট অন্য বাদ দিয়ে রাস্তা ফাঁকা চলে আসছে তাড়াতাড়ি। তো দেখা গেছে যে এখানে কোনো ফ্র্যাগমেন্ট এটা আগে চলে আসছে, এই এক নাম্বার ফ্র্যাগমেন্ট যেটা আছে, এই ফার্স্ট ফ্র্যাগমেন্টের আগেই আমার থার্ডটা চলে আসছে, এটা হইতে পারে। ওকে, তো এই উল্টাপাল্টা হইতে পারে। এই যে সিকোয়েন্সটা মেনটেন করার জন্য আমরা যেটা করি, আমরা অফসেটটা ইউজ করি। তো অফসেটটা আসলে কি বোঝায়? অফসেটটা মানে বোঝায় হচ্ছে এই যে দেখেন, যে আমার এখানে একটা ডেটা, এই ডেটাটা হচ্ছে বেসিক্যালি কত বলেন তো, সাইজ কত? 51,400, রাইট? তো আমরা এটাকে বলি যে 51,400 এরকম, ঠিক আছে? এইটুকু, সরি, 5,140, এই ডেটাটা হচ্ছে আমার এইটুকু জায়গা আমার আসবে, রাইট? এখন আমি যখন এই ধরেন ফার্স্ট টাইম এইটা পাইলাম, একদম লাস্ট সেগমেন্টটা পাইলাম, হুইচ ইজ আমাদের অফসেট কত, আমাদের অফসেট কত,
এইটা হচ্ছে আমাদের অফসেট, ঠিক আছে, 555। এখন এই অফসেটটাকে সে আমরা বলবো যে এইটা দেখে আমরা বলবো যে এটা লাস্ট সেগমেন্ট। কেন বলতেছি লাস্ট সেগমেন্ট আমরা একটু পরে দেখবো। এটাকে আমি দেখতেছি যে এটা আমাদের লাস্ট সেগমেন্ট। এন্ড এটা যখন আমি এরপরে যখন আমি এটা পাবো, সেকেন্ডটা পাবো, সেকেন্ডটা দেখবো যে আমি এই যে আমার 185 আসছে, দেন আমি বলবো যে এটা আমার সেকেন্ড সেগমেন্ট। ওকে, আমি এটাকে এই জায়গায় বসাবো। ঠিক আছে, এটা আমার এখানে বসে গেছে, এটা এই জায়গায় বসে গেছে। তারপরে এভাবে যখন আমার থার্ডটা আসবে, থার্ডটা আমি এই নাম্বারটা দেখে বলবো যে এটা এখানে। আর আমার ফাইনালি জিরোটা তো একদম জিরোতেই শুরুতেই হবে। ঠিক আছে, এখন আপনারা একটা কাজ করেন, আপনারা আমাকে কারো কাছে ক্যালকুলেটর আছে? হ্যালো, 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 হ্যালো। আচ্ছা স্যার। আচ্ছা, তো ক্যালকুলেটর দিয়ে আমাকে একটু ভাগ করে দেন যে আমার এই যে ফ্র্যাগমেন্টটা, ফার্স্ট যে ফ্র্যাগমেন্টটা যাচ্ছে, সেই ফ্র্যাগমেন্টের রেঞ্জটা কি। সেটা জিরো থেকে শুরু হচ্ছে না? মানে আমার একদম ফার্স্ট ফ্র্যাগমেন্টটা জিরো থেকে কতটুকু যাচ্ছে? এই 51 এর মধ্যে জিরো থেকে 1480 যাচ্ছে না? রাইট? জি এই যে স্যার। দেখেন, এই যে দেখেন, জিরো থেকে 1480 যাচ্ছে, তাই না? কারণ বাকিটা তো আমার হেডার। তো আমি হেডারটাও চিন্তা করতে পারি আগে দিয়ে, বাট আমার মেনলি জিরো থেকে 1480 যাচ্ছে। এখন আমি কি করবো, যে স্টার্টিং যে যে বাইটটা আছে সেটাকে আমি 8 দিয়ে ভাগ করব। কেন 8 দিয়ে ভাগ করবো, এখানে একটু কাহিনী আছে। যে এই অফসেটটা হচ্ছে বেসিক্যালি 11 বিটস। ঠিক আছে, তো আমার এই যে যেটা আমার টোটাল লেন্থ সেটা আসলে যে 13, আমার 2 বিট কমাইতে হবে। ঠিক আছে, এটা যদি আপনারা একটু সামনের স্লাইডটাতে দেখেন, আমাদের যে এইটাতে আমি একটু দেখি। আহ, এই যে ফ্র্যাগমেন্ট অফসেট হচ্ছে 13 বিট, 13, টোটাল লেন্থ হচ্ছে 16। ওকে, তো সেখান থেকে আমাকে কিন্তু কি করতে হবে, যে আমাকে 3 বিট কমাইতে হবে। ঠিক আছে, আমি কিন্তু ফুল লেন্থটা বলতে পারতেছি না। যেমন ধরেন আমার যে 5140 ছিল, সেই 140 এই নাম্বারটা কিন্তু আমি এই 13 বিটসে আনতে পারতেছি না। যার কারণে আমাকে এই 5140কে আমাকে কি করতে হবে, কম্প্রেস করে 13 বিটে নিয়ে আসতে হবে। ঠিক আছে, এই কারণে আমার আসলে ফ্র্যাগমেন্ট বিটের মধ্যে 8 দিয়ে ভাগ করতে হবে আমাদের। ঠিক আছে, বেসিক্যালি 8 দিয়ে ভাগ করা মানে কি, যদি আমার নাম্বারটা এরকম থাকে, ধরেন 1000, এরকম কয় বিট হলো এখানে, 8 বিট। ঠিক আছে, এই 8 বিট বেসিক্যালি ভাগ করা মানে কি বলেন তো? আমরা কি মনে আছে আমাদের বাইনারিতে ভাগ করা মানে কি? ভাগ মানে স্যার শিফট করার বিটস। শিফট করা, শিফট করা, হ্যাঁ, বেসিক শিফট করা, তাই না? তো রাইট শিফট আর লেফট শিফট। ডিভাইড দ্য রাইট শিফটস। তো দেখেন, আমি যদি সরি। এই আমার এটা এমএসবি না, ইয়েস স্যার। এটা এমএসবি, আবার মনে করেন যে এখানে সবগুলো ওয়ান আছে, আমাকে যদি এখানে একটা ওয়ান লিখি, তো এখানে মনে করেন যে এটা হচ্ছে 5টা, এখানে 3টা ওয়ান। তাহলে এখন এই ওয়ানটা বেশি ইম্পর্টেন্ট নাকি এই ওয়ানটা বেশি ইম্পর্টেন্ট? এমএসবি এর ওয়ানটা স্যার। এমএসবিটা বেশি ইম্পর্টেন্ট। তো আমি আসলে এই পাশ থেকে আমি হারাইতে পারবো না, আমাকে এই পাশ থেকে হারাইতে হবে, আমি লুজ করতে হবে আর কি। ঠিক আছে, তো এখানে আপনার তারপর আপনার মনে হতে পারে স্যার আমি তো এখান থেকে ডেটা লুজ করতেছি। বাট আসলে আপনি ডেটা লুজ করতেছেন না, কারণ হচ্ছে এটা সবসময় 8 দিয়ে ভাগ যাবে। এখানে এই যে নাম্বারটা আসবে আপনার কাছে, সেটা সবসময় লাস্টের 3টা ডিজিট জিরো হবে। কেন জিরো হবে? কারণ এটা 8 দিয়ে অলওয়েজ ডিভিজিবল হবে। যদি না হয় তাহলে আপনার ম্যাথে ভুল আছে, কোশ্চেনে ভুল আছে, বা আপনি ভুল করতেছেন। ওকে, এটা অলওয়েজ 8 দিয়ে ডিভিজিবল হবে, এটা মাথায় রাখবেন। ঠিক আছে, তো আমরা কিভাবে এটাকে কম্প্রেস করতেছি এখন একটু আমরা দেখি। হ্যাঁ, ওকে, সো যেটা বলছিলাম, যে আমার স্টার্টিং বাইটটা অলওয়েজ আমি 8 দিয়ে ভাগ করবো। তাহলে 0 কে 8 দিয়ে ভাগ করলে আলটিমেটলি জিরো। তো এটা আমার যেটা ফার্স্ট, এটা জিরো, এটাতে আসলে 0 কে কনভার্ট করা, শিফট করা কিছু নাই। তারপরেরটা থেকে শুরু হচ্ছে যে আমার 1480 থেকে শুরু হচ্ছে এবং এত পর্যন্ত যাচ্ছে। তাহলে আমার 1480 থেকে, 1480-কে যদি আমি 8 দিয়ে ভাগ করি, আমার আনসার আসে এটা। 1480 যদি আপনি, আপনার যে 1480
এটা যদি আপনি বাইনারিতে কনভার্ট করেন, দেখবেন যে লাস্টে 3টা জিরো আছে। হুম। কেন? কারণ হচ্ছে বেসিক্যালি এটা হচ্ছে যে 8 দিয়ে ডিভিজিবল। ওকে। আচ্ছা, এখন আমাদের আসলে এত কমপ্লিকেটেড হিসাব করা দরকার নাই, আমি একটা সহজ জিনিস দেখাই দিই। সেটা হচ্ছে যে আপনি ফার্স্ট যেই এটা তো জিরো, এটা মুখস্থ। এর পরেরটা কি? এর পরেরটা হচ্ছে যে আপনার এমটিও যেটা, ইউজেবল এমটিও যেটা, সেটাকে আপনি 8 দিয়ে ভাগ করবেন, উইচ ইজ দিস ওয়ান। ওকে। এরপরে আপনি কি করবেন? প্রত্যেকবার এটাকে +85 করে বাড়াবেন, +85 করে বাড়াবেন, 185, +185 করে বাড়াবেন। দ্যাটস ইট। সহজ জিনিস। তো প্রথমেরটা হচ্ছে 185, তারপরেরটা হচ্ছে 185 +185, তারপর হচ্ছে যে যেটা আনসার আসছে 370, 370 +185। কি আমাকে একটু চেক করে দেখান তো এটা স্ট্যান্ডার্ড করে কিনা এই লজিকটা। এনিওয়ান? স্যার একটু কি দেখেন চেক করবো স্যার? যে আমার ফার্স্ট অফসেটটা হচ্ছে জিরো, তাই না? ইয়েস স্যার। দেন আমি এই 185 কিভাবে বের বের করছি বলতে বলতে পারবেন? আমি কি করছি যে আমার এই যে এমটিওর যেটা ছিল, ফার্স্ট ইউজেবল এম, কি এমটি এটা হ্যাঁ, ডিভাইড করছি 8 দিয়ে এভরিটা। ইউজেবল এমটিওর যেটা, সেটাকে আমি 8 দিয়ে ডিভাইড করছি, তাই না? ইয়েস স্যার। দেন আমার ফার্স্ট অফসেটটা, সেকেন্ড অফসেটটা হচ্ছে 185। দেন এই 185টাকে আপনি আবার 185 এর সাথে যোগ করে পাবেন আপনি 370। এই ইয়েস থ্রি স্যার। এই 370 এর সাথে আবার 185 যোগ করলে পাবেন 555। ইয়েস স্যার। সো আমাদের তো অফসেট হচ্ছে 185। না হ্যাঁ, ওয়েট, তো আপনার অফসেট তো স্যার ফিক্স বাট বাড়তেছে আই গেস এইচ কিসে। আপনার এখানে এখানে অলওয়েজ জিরো হবে ফার্স্টেরটা, সেকেন্ডটা হবে কি এমটিউ ডেটা পার্ট ডিভাইডেড বাই 8। হ্যাঁ। আর তারপরে ওইটা প্লাস প্লাস করে সামনে আগাবে। 8 কি ফিক্স নাকি স্যার, না এইট চেঞ্জ অলওয়েজ হতে পারে ফিক্সড, স্যার? 8 অলওয়েজ ফিক্সড। ওই যে আমরা 3 বিট কমাচ্ছি, এই 3টা জন্য বিট, 8। ইয়েস স্যার, 2 দেওয়া হচ্ছে এই জন্য। 3টা বিট শিফট শিফট করার জন্য অলওয়েজ 8 ফিক্সড। ওকে। ইয়েস স্যার। সো এটা আপনাকে কোশ্চেন করতে পারে যে আমাদের আমরা কেন এটাকে আর দিয়ে ডিভাইড করতেছি। ওকে, এটা একটা আসে, আপনার একটু প্র্যাকটিস করেন তাহলে বুঝবেন। তারপরে আবার কোশ্চেন করে যে আমার আসলে মানে দরকারটাকে ডিভিশনের বা আর দিয়ে কেন ডিভাইড করতেছি, এরকম কোশ্চেন গুলো কিন্তু আসতে পারে। ঠিক আছে। আচ্ছা। বাট স্যার বিট 3টা কেন সরাচ্ছি এটা বুঝছি নাই স্যার আমরা। ওইটা আহ, হচ্ছে আম- এই যে আমি যেটা বললাম যে আমার টোটাল লেন্থ কত, টোটাল লেন্থ হচ্ছে, আচ্ছা আমি আবার এটা এক্সাম্পলটা দিই, এখানে দেখাই। তো বেসিক্যালি দেখেন, যেটা আমি বলতে চাচ্ছি যে আমার, লেটস সে আমি ধরেন অফসেট করলাম না, হ্যাঁ, অফসেট যদি না করি তাহলে কি হবে? এটা হচ্ছে আমার টোটাল পুরো ডেটা, তাই না? তো আপনি ইয়েস বললেন যে স্যার। ফার্স্ট ফার্স্ট সেগমেন্টটা হচ্ছে 0 থেকে 1469 পর্যন্ত, 79 পর্যন্ত আসছে, তাহলে আমার 0 থেকে শুরু হবে, এখানে ধরেন 1400, এই একটা ধরেন 1479 পর্যন্ত। ওকে। সেটা আমি একটু আরেক জায়গায় ভালো করে ড্র করি। তো কেন আমি আসলে ইয়ে করতেছি, হ্যাঁ, এটা একটু দেখি। ওকে। সো ফার্স্ট এর যে সেগমেন্টটা আমি ড্র করতে চাই সেটা হচ্ছে যে আমার এখানে, যে আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, আমার ফার্স্ট সেগমেন্টটা যে আসছে সেটা হচ্ছে যে 0 থেকে এখানে 0, আর এখানে হচ্ছে যে আমার 1479। তারপরের সেগমেন্টটা কি, এখান থেকে 1479 থেকে আই থিঙ্ক নাম্বারটা ছিল 2900। এই যে এই নাম্বারটা হচ্ছে 1480 থেকে শুরু হয়েছে, 2900 কততে আছে? 59, রাইট? তো আমি বলবো যে পরেরটা হচ্ছে 2959। তারপরের সেগমেন্টটা হচ্ছে 4439। তাহলে 4439, এন্ড ফাইনালি লাস্ট যে সেগমেন্টটা হবে সেটা হচ্ছে কত হবে যে বলেন তো? 55119, 5119। তো এইভাবেই তো ডেটা গুলো যাচ্ছে, রাইট? বেসিক্যালি আমার যদি 5120 থাকে, সরি, 5120 থাকে, তাহলে আমি বিলকুল লিখি 00 থেকে 5119, তাই না? ইয়েস স্যার। তো এখন দেখেন ডেটাটা কিন্তু আমি এইভাবে বুকমার্ক করে রাখছি, রাইট? যখন আপনার কাছে যখন এই নাম্বারটা আসতো, দিস লাইন, তো আপনার কাছে যদি এই নাম্বারটা আসতো, এই যে এই নাম্বারটা, এই জিনিসটা আসতো যে আমার ডেটা বাইটস, তখন আপনি কিন্তু ইজিলি
বলতে পারতেন যে কোনটা কোথায় বসবে, রাইট? কিন্তু সমস্যাটা হচ্ছে কি, সমস্যাটা হচ্ছে এটা আমরা আনতে পারি না। কেন আনতে পারি না? কারণ হচ্ছে যে আমাদের কাছে যে ওই যে একটু আগে আমি হেডারটা দেখালাম, আমি আবার যে স্লাইডটাতে, এইটা, হুম, এখানে একটু খেয়াল করেন যে এখানে আমার ফ্র্যাগমেন্ট সাইজ কত, ফ্র্যাগমেন্ট অফসেটের জন্য আমার কত বিট অ্যালোকেট করা আছে? 13 bits, 13 বিট। বাট আমার টোটাল লেন্থ কত? 16 সিক্সটিন bits. বিট। তার মানে আমার যে এই যে 5119 এই নাম্বারটা 13 বিটে আমি করতে পারবো না রিপ্রেজেন্টেশন। কথা বুঝে যায়? Yes, sir. বাট নট নেসেসারিলি দিস ওয়ান, মানে এটা তো এখানে, এখানে তো এটা কম, আরো বড় সেগমেন্ট হতে পারে। বাট 16 বিটের ডেটা যেটা আছে, ধরেন টোটাল লেন্থ যদি ধরেন সবচেয়ে বড়, একটু আমাকে বলেন তো 16 বিট দিয়ে আমরা কত ম্যাক্সিমাম করতে পারি? এনিওয়ান? 16 বিট দিয়ে শুধু দিবস ষোলো, 65,000, sir. 65,000, হ্যাঁ, ওকে। এই যে 536. হ্যাঁ, তো এই যে এইটা, এই যে এই নাম্বারটা, এখন এই নাম্বারটা আমি ধরেন আমার একটা একটা চাঙ্ক ধরেন এরকম 6 6 এরকম, এইটা কি আমি এখন পারবো 13 বিট দিয়ে করতে পারবো? টু টু না, দিবস স্যার। 13, টু টু 0 দিবস bit 13 কত হচ্ছে আসে? জাস্ট 8,000, হ্যাঁ, 8,000 something. এক্স্যাক্টলি, আপনার ম্যাক্সিমাম নাম্বার হচ্ছে 8,000, বাট আপনার কাছে আছে কত? 60,000। পারবেন? না, স্যার। পারবেন না, এই জন্য আপনি 8 দিয়ে এটাকে ভাগ করে নেবেন। ওকে, ভাগ করলে কত হবে? 7,500. তো আমি তো এখানে একটা আন্দাজ করে লিখছি, বাট আপনার নাম্বারটা এমন ভাবে আসবে যেটা 8 দিয়ে ভাগ করতে পারবেন। ওকে, তো এটাই হচ্ছে মেন Yes, রিজন sir. যে আপনি কেন কেন এটাকে কমপ্লেক্স করতেছেন, যে আপনার হাফ কেন করা লাগতেছে। আদারওয়াইজ আপনার কাছে যে পুরো বিটটা, এটা যদি 60 হইতো, এটা যদি 60 হইতো তাহলে কিন্তু আমার এই ভাগের ঝামেলাটা লাগতো না, তাই না? এই কম ভাগ বা এই যে শিফটিং এর পার্টটা আমি কেন করতেছি, যে না, আমার এই 16 বিটের যে সাইজটা সেটাকে আমি 13 বিটে রিপ্রেজেন্ট করতে চাচ্ছি, ঠিক আছে? তো এখানে যেটা বলতেছিলাম যে আমার এই জিনিসটা কিন্তু এখন পসিবল হচ্ছে না। মানে এখানে আপনি বলতে পারেন যে স্যার এটা তো পসিবল, 8,000-এর মধ্যে আছে। হ্যাঁ, এটা এখানে পসিবল, বাট যখন আমি 8,000-এর উপরে চলে যাবো তখন কিন্তু আর পসিবল হবে না। এই জন্য আমরা যেটা করি যে আমরা এই জিনিসটাকে একটু ডিফারেন্ট ওয়েতে লিখি। হ্যাঁ, তো কিভাবে লিখি বলেন তো? ফার্স্টে আমরা মানে 8 দিয়ে ভাগ করে করে লিখি আর কি, ঠিক আছে? তো জিরো তো অলওয়েজ জিরো থেকে শুরু হয়। এই যে ভাগটা আছে, এই ভাগটা হয়ে যায় কত? 185। এই ভাগটা হয়ে যায় কত? 370। এরপরে এই ভাগটা কত হয়ে যায়? 500। এটা বুঝতে পারছি? Yes, sir. তো এই নাম্বারটা কনভার্ট হয়ে এরকম হয়ে যায়, এই নাম্বারটা কনভার্ট হয়ে 370 হয়ে যায়, এই নাম্বারটা কনভার্ট হয়ে এত হয়ে যায়, এই নাম্বারটা ফাইনালি, যেটা আমার লাস্ট পজিশন দরকার না আসলে আমার, বাট স্টার্টিংটা সিকোয়েন্স নাম্বারটা আমার দরকার, যে কোথা থেকে শুরু হচ্ছে। বুঝতে পারছি যে আমার কেন আমার Yes. অফসেটটা লাগতেছে। Yes, sir. বুঝছি, স্যার। এখন আমাকে বলেন যে অফসেট কি আমরা ক্যালকুলেট করতে পারবো? অফসেট কি করবো আমি আবার বলি, লাস্ট বারের মতো, অফসেট হচ্ছে বেসিক্যালি আপনার স্টার্টিংটা অলওয়েজ জিরো হবে, এটা একদম মুখস্থ বিদ্যা, আপনার চেক চেক করার কিছু নাই। এন্ড ফার্স্ট স্টেপটা হবে কি, যে আপনার যে এই যে ডেটা পার্টটা, এটাকে 8 দিয়ে ভাগ করে ফেলবেন। 1480-কে 8 দিয়ে ভাগ করে ফেলবেন, যেটা আনসার আসবে 185। সেটা হচ্ছে আপনি ফার্স্ট সেকেন্ড সেগমেন্টে লিখবেন। থার্ড সেগমেন্টে, ফোর্থ সেগমেন্টে সবগুলাকে কি করবেন, 180 প্লাস 85 করে প্লাস প্লাস করবেন, আগেরটা থেকে প্লাস প্লাস করবেন। আগে যেটা পাবেন সেটা থেকে 185 প্লাস 185 প্লাস। তো ধরেন আপনার ফ্র্যাগমেন্ট যদি হয়তো 1580 এরকম কিছু একটা হয়তো, সেটাকে আপনি 8 দিয়ে ভাগ করবেন, যেটা পাবেন সেটাকে জাস্ট এখানে বসাবেন, তারপর প্লাস প্লাস প্লাস। ক্লিয়ার? Yes. তার কোনো কোশ্চেন? এনি কোশ্চেন? আচ্ছা, তো তাহলে চলেন আমরা নেক্সট স্লাইডে যাই। আমাদের তাহলে আইপি ফ্র্যাগমেন্টেশনের ম্যাথটা ডান। আমরা এখন এখানে আরেকটা ম্যাথ আছে। এখানে আমার বেসিক্যালি দেখেন এক্সাম্পলটা কি বলছে, যে আমার 4000 বাইটস অফ ডেটাগ্রাম। তাহলে আমি কি বলছিলাম, যে আমার আমি যখন পড়াই যে ডেটাগ্রাম যদি বলে তাহলে কি বুঝতে হবে, যেটা কি হেডার প্লাস ডেটা, রাইট?
তাই না? তাই তো? তাইলে এখানে আমার পুরো ম্যাথটা করে দিছে আপনার। এটা বেসিক্যালি আইডি দেখেন, এখানে যেটা আমার আইডিটা বলছিলাম, যেখানে 1 to 2 সবগুলো কি সেম, এই যে আহ, সবগুলোর জন্য এটা সেম থাকবে। এটাতে ইনিশিয়ালি আইডি ছিল 1 to 2, 1 to 2 ছিল সবগুলোতে, আইডি 1 to 2 থাকবে, ওইটা আমার কিছু করার নাই। এন্ড ডোন্ট ফ্র্যাগমেন্ট এগুলো 0 0 রাখবো, কারণ 1 করলে তো আমার সিমুলেশন বন্ধ হয়ে যাবে। এন্ড মোর ফ্র্যাগমেন্ট ইনিশিয়ালি 1 থাকবে, লাস্টে যে 0 হবে। ওকে। দেন এখানে অফসেট, এই যে আবারও যদি 1500 বলছে, 1500 জন্য আমার 20 হেডার সাইড যদি হয়, তাহলে ওই যে 185 এভাবে আগাবে আগাবে, ঠিক আছে? তো বাট এখানে ডেটা সাইজটা একটু কম আর কি, 4000, বাট 4000 কিন্তু আমরা সেন্ড করবো না, আমরা কি সেন্ড করবো 1380, রাইট? তো এটা একটু আহ বাসায় একটু প্র্যাকটিস করবেন, হ্যাঁ। আচ্ছা, এখন আসেন যে আইসিএমপি আমাদের নতুন টপিক, হ্যাঁ, এটা শেষ করে আমরা নিউ স্লাইডে যাব। তো এটার ফুল ফর্ম হচ্ছে, এটা একটা প্রোটোকল বেসিক্যালি, যে ইন্টারনেট কন্ট্রোল মেসেজ প্রোটোকল। এটা আলাদা করে ইনস্টল করা লাগে না, এটা আমাদের নেটওয়ার্কের মধ্যে থাকে। আহ, তো এটা কি করে, এটা আমরা আসলে জানি, এটা ফ্যান্সি নাম, আমরা এগুলো ইউজ করেছি আমাদের ল্যাবের মধ্যে। আমরা ট্রেস রাউট, তারপর হচ্ছে যে পিং ইউজ করেছি না? ইয়েস স্যার। ওকে। তো বেসিক্যালি ওই জিনিসগুলাই কিসের মধ্যে পড়ে, যে আমার আইসিএমপি এর মধ্যে, প্রোটোকলের মধ্যে পড়ে। এন্ড এটার মেইন কাজ হচ্ছে যে রিপোর্টিং এরর। কোথাও নেটওয়ার্কের মধ্যে কোথাও যদি কোনো এরর আসে, সেটা আসলে আমাকে সে রিপোর্ট করে, ঠিক আছে? তো কিভাবে করে, পিং কিভাবে কাজ করে, ট্রেসটাও কিভাবে কাজ করে, সেগুলো আজকে আমরা একটু দেখবো। হুম। বেসিক্যালি পিং নিয়ে আসলে বেশি কিছু কথা বলার নাই। পিং হচ্ছে যে অনেক সিম্পল একটা মেকানিজম। সে কি করে, যে দেখে যে নেটওয়ার্কটা রিচেবল কিনা। বেসিক্যালি পিং হচ্ছে এই কম্পিউটারটা একটা সার্ভারে যে নক করে আসে, তো তুমি দেখে আসো যে ও আসলে অনলাইন আছে কিনা। দ্যাটস ইট, আর কিছুই না। এন্ড এই কানেকশনটা যখন এখানে যায়, সেটা বেসিক্যালি এটা রিকোয়েস্ট করে। এন্ড সেই রিকোয়েস্টটা পরে এই সার্ভারটা বলে যাচ্ছে আমাকে, সে দেখাতে যাচ্ছে যে আমি অ্যাক্টিভ কিনা। তো আমি ওকে জানাই দিই যে হ্যাঁ আমি অ্যাক্টিভ। ওকে, দ্যাটস ইট। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। পিং নিয়ে আসলে কোনো সময় কোনো ঝামেলা নাই। সো এটার সাথে আবার কি করে, প্রিং মেজার দ্য টাইম টেক্স টু ডেটা ট্রান্সফার। বেসিক্যালি আমরা একটু পরে দেখবো, এটা স্ক্রিনশট দেওয়া আছে, যে আমরা মানে প্রিংটা যে এখান থেকে যাই এসে রাউন্ড ট্রিপ টাইম কত লাগালো, সেটা কিন্তু সে আমাদেরকে দেখাবে। ওকে। আচ্ছা, তো বেসিক্যালি পিং যেটা করে, যে মাল্টিপল টাইমস সে সেম কাজটা করে। একবার করলে কিন্তু সে থেমে যায় না, মাল্টিপল টাইমস করে, জাস্ট টু চেক যে আসলে ইন্টারনেটটা স্টেবল আছে কিনা। হ্যাঁ, আমরা একটু পরের স্লাইডে এটা কথা বলবো। তো সে যেটা করে বেসিক্যালি, যে আইসিএমপি একটা ইকো রিকোয়েস্ট পাঠায়, স্ক্যান করে, এন্ড রিসিভস অ্যান ইকো রিপ্লাই ফ্রম দ্য প্যাকেট, ঠিক আছে? দ্যাটস ইট, আর কিছুই না, সিম্পল অ্যাজ দ্যাট, হ্যাঁ। তো এখন আমরা যদি পরের স্লাইডে যাই, তো আমাদের কমান্ড একটু আমরা দেখি, যে আমাদের কমান্ডটা হচ্ছে পিং, তারপরে আমাদেরকে বেসিক্যালি ইউআরএল আইপিটা লিখতে হয়। বাট আইপি লাগে না আসলে, আমরা চাইলে ইউআরএল দিয়েও লিখতে পারি। আমরা লিখতে পারি পিং পিং গুগল.com বা পিং ফেসবুক.com। তখন কি হবে, যে ফেসবুক থেকে আমাদের ডিএনএস রিজলভার আমাদেরকে হেল্প করবে এটাকে ট্রান্সলেট করতে, আইপি তে ট্রান্সলেট করতে, এবং এটা আমরা পেয়ে যাবো, ঠিক আছে? আমরা সো বেসিক্যালি দেখেন, এখান থেকে যে ছবিটা দেখাচ্ছে, যে আমার আইসিএমপি রিকোয়েস্টটা পাঠাইলাম, সে আমাকে এটা রিপ্লাই করলো, দ্যাটস ইট, আর কিছুই না। তো এই যে এটা হচ্ছে আমরা যখন উইন্ডোজ থেকে একটা পিং রিকোয়েস্ট পাঠাবো আমাদের সিএমডি ইউজ করে, তখন রিকোয়েস্টে কি আসবে দেখেন, এখান থেকে রিপ্লাই আসতেছে, যে আমরা কোথায় করতেছি, যে পেপার ডাইন যেটা আছে আমাদের ই.এডু, সেখানে আমরা পিং করতেছি। এন্ড এখানে 4 বার রিকোয়েস্ট আসছে। ওকে। তো কেউ কি বলতে পারবে যে 4 বারই কেন? মানে একবার হইলে তো আমি বলতে পারতেছি যে আমার নেটওয়ার্কটা অন আছে নাকি, অনলাইনে আছে কিনা, রাইট? 4 বার কেন? এটা কিন্তু স্লাইডের নিচেই কোশ্চেনটা জিজ্ঞেস করছে, so আমি আপনাদেরকে জিজ্ঞেস করলাম, এই যে ওয়াই ফোর রিপ্লাইস। এনিওয়ান, এনি ওয়াইল্ড গ্যাস? ওকে। তো আমি যেটা বলতেছিলাম, যে 4 বার হচ্ছে বেসিক্যালি সে দেখতে চায়, যে একবার, হ্যাঁ একবার হয়তো সে কোনোভাবে চলে গেছে, এটা একটা 1 মিনিটের জন্য অন ছিল, বা একটু হঠাৎ করে একটু অন হচ্ছিল, চলে গেছে কোনোভাবে। তো এটা যে মানে এটা মেক শিওর করার জন্য যাচ্ছে, অ্যাকচুয়ালি বারবার যায় কিনা। হুম। অ্যাকচুয়ালি বারবার যায় কিনা সেটা মেক শিওর করার জন্য 4 বার পাঠায়। And আপনি চাইলে আসলে এটাকে ম্যানিপুলেট করতে পারেন, আপনি 4 বারের জায়গায় 10 বার পাঠাতে পারেন, 8 বার পাঠাতে পারেন, আপনি অলওয়েজ পাঠাতেই পারেন, সেগুলো আমরা একটু পরে দেখবো। বেসিক্যালি এগুলো আমাদের অ্যাটাকের মধ্যে পড়ে যায়। তো এখানে আরো কিছু স্ট্যাটিস্টিক্স আসে, যে আপনি কয়টা সেন্ড করছেন, কয়টা রিসিভ করছেন। তার মানে আপনি সেম প্যাকেটটা 4 বার সেন্ড করতেছেন, 4 বার রিসিভ করতেছেন, তার মানে কোনো প্যাকেট লস্ট হচ্ছে না। হুম।
তারপরে কি পরিমাণ টাইম লাগতেছে আসতে, রাউন্ড ট্রিপ টাইম, ঠিক আছে। তারপরে কি পরিমাণ সাইজ চাচ্ছে, দেন আমাদের এই যে এটা আইপিটা, যে আমি কিন্তু লিখছি এইটা, বাট সে কিন্তু আইপিটা পাইছে, ঠিক আছে, কারণ আমার ডিএনএস রিজলভার এটা ওকে হেল্প করছে, ঠিক আছে। এন্ড টিটিএল টাইম টু লিভ বেসিক্যালি সেটা আমরা অলরেডি জানি, পড়ে আসছি, রাইট। তো এই গেল আমাদের পিং এর জিনিসপত্র। দেন এখানে কোশ্চেন গুলো করছে টাইম কি রিফার করে, টাইম টু বেসিক্যালি রাউন্ড ট্রিপ টাইম, ওকে। আচ্ছা, এরপর আসেন যে টিটিএলটা নিয়ে একটা কথা বলি। টিটিএলটা হচ্ছে আমাদের যে সার্ভারটা, আমি একটু একটু আপনাদেরকে দেখি আপনারা কি বুঝছেন। তো টিটিএলটা দেখেন, যে আমি যখন এইখানে ধরেন আমার এই পিসিতে আসি, আমার ইউজার পিসিতে আসি, আমার টিটিএল হচ্ছে 255, ওকে। এন্ড রিপ্লাই যখন আসছে, আমার টিটিএল হচ্ছে মনে করেন 210। মানে এই রিপ্লাই যখন আসছে, মানে ইনিশিয়াল যখন আমি সেন্ড করি, টিটিএল ছিল 255, আমি সেন্ড করে দিছি, আসার পরে পাইছি 210। এটা কি মিন করে? মানে আমার কাছে কতটা মিনিট হইলো? 45টা হব, তাই না? মাঝে কতটা হব ইউজ হইলো? 45টা হব না? মনে আছে আমরা টিটিএল লাস্ট ক্লাসে পড়েছিলাম যে একটা একটা করে কমতে থাকে টিটিএল। ইয়েস স্যার। তাহলে তার মানে বোঝা যায় যে আমার সেন্ডিং আর রিসিভিং এর মাঝখানে কয়টা মিসিং? 45টা মিসিং। তাহলে এটা কি মিন ইয়েস করে? স্যার। সে কি যাইতে আর আসতে 45টা করছে, নাকি ওয়ান ওয়ে নাকি টু ওয়ে 45টা? স্যার চাইতে গিয়ে আসতে স্যার, তো আমরা রিসিভ করার সময় যদি না, ডিটেলটা না, 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 হয় নাই। তো বেসিক্যালি আপনার আমাদের এটা, আমরা এখানে ভুলটা, অনেকে ভুলটা করি যে আমাদের মনে হতে পারে যে আচ্ছা আমি তো টিটিএল 255 দিয়ে পাঠাইছি, আসছে 210, তার মানে নিশ্চয়ই এখানে যে তারপরে এটা আসছে ফিরে, তার জন্য এটা 45। না, এরকম না। তো এটার কাহিনীটা হচ্ছে এরকম, যে আমি যখন 255টা দিয়ে পাঠাইলাম, সে হয়তো একটা শর্টেজ পাথ দিয়ে গেছে, সেখানে হয়তো এখানে আসার পরে তার টিটিএল হয়তো ছিল মেবি 200, আমি জানি না আসলে কত হতে পারে, আমি জানি না। বাট সে ওই প্যাকেটটাকে, যে রিকোয়েস্ট যে প্যাকেটটা, সেটাকে ড্রপ করে দেয়। মানে সে তো পাইছে, এখন সে রিপ্লাই করে, সে নতুন করে একটা প্যাকেট জেনারেট করে পাঠায়, ওই প্যাকেটটার জন্য সে আবার টিটিএল দেয় 255। বেসিক্যালি এটা সিস্টেম থেকে যা দেয় আর কি। তো এরপর এইখানে আসে 210। তাহলে আমাকে বলেন যে 210 যদি এইখানে টিটিএল আসে, তাহলে আপনি আহ কি বুঝবেন যে আপনার আসলে 45টা হব কোথায়? শুধু আসার রাস্তায় না, ইয়েস স্যার। শুধু আসার রাস্তায়, যাওয়ার রাস্তা কিন্তু 45টা আপনাকে কেউ বলে নাই। তো এইখানে একটা ছোট একটা কোশ্চেন করতে পারে, ট্রিক কোশ্চেন, যে আসলে বলতে পারে যে আমাদের সিস্টেম থেকে অলওয়েজ, দুইটা সিস্টেম, ওই দুইটা সিস্টেম থেকে অলওয়েজ 255 করে টিটিএল সেট করা হয়। এখন আসার সময়, রিটার্ন করার সময় দেখা গেল 210, তাহলে আমার এই পাতে কয়টা টিটিএল? ঠিক আছে। তো আপনি হয়তো যেটা অনেকে যেটা করে যে 45 বা 46 আসছে, দুই দিয়ে ভাগ করে দিই, কারণ যাইতে এতটা আসতে এতটা, এরকম না, পুরোটাই আসলে কি ওয়ান ওয়ে। বুঝতে পারছি? ক্লিয়ার? ইয়েস স্যার। আচ্ছা, আরেকটা কোশ্চেন আমাকে বলেন, যে এখানে যাইতে যদি 46টা হয়, আসতে যদি 46টা হয়, যাইতেও কি সেম হবে? না স্যার, এটা তো ডিপেন্ড করে পাথের উপরে। পাথের উপর ডিপেন্ড করে, right? যেহেতু আমরা ইন্টারনেট ইউজ করতেছি, ডেটাগ্রাম, তাই না, ডেটাগ্রাম নেটওয়ার্ক, তাই না? ইয়েস স্যার। ইয়েস স্যার। তো এখানে আসলে বলা যাচ্ছে না সে কোন পাথ দিয়ে যায়, রাইট? স্যার এভারেজ একটা ক্যালকুলেট করতে পারবো না? সরি, এভারেজ কোনো পাথওয়ে একটা ক্যালকুলেশন নাই নাকি? এভারেজ পাথওয়ে, হ্যাঁ ওইটাও করতে পারেন, মেবি জিজ্ঞেস করতে পারেন আপনাকে এভারেজ কত। বাট এখানে কিন্তু আপনাকে যখন এখানে আপনি বলবেন 255 দিয়ে শুরু হয়েছে, তাহলে এখানে এসে কত হয়েছিল সেটা আপনাকে জানতে হবে, তাই না? ইয়েস স্যার। সেটা আপনাকে জানতে হবে, আদারওয়াইজ কিন্তু আপনি বের করতে পারবেন না যে আমার যাওয়ার রাস্তায় কয়টা হব ছিল, রাইট? বুঝতে পারছি? ইয়েস স্যার, বুঝছি স্যার। ওকে। তো এখন আমরা আইসিএমপি যে রিকোয়েস্ট গুলা, সেগুলো যে টাইপ আছে সেগুলো নিয়ে একটু পড়াশোনা করব, সেগুলো কোন কোন ধরনের টাইপ হইতে পারে। তো পিং তো এটা আমরা অলরেডি পড়লাম, এন্ড এগুলোর পরে আমাদের নেক্সট হচ্ছে, আচ্ছা এখানে তো আমরা হেডের ফরম্যাটটা দেখে নেই। তো বেসিক্যালি এখানে দেখার কিছু নাই তেমন আসলে, এখানে বেসিক্যালি বলতে যাচ্ছে যে আমার আইসিএমপি প্যাকেটটা যে আছে, দেখেন নিচের যে প্যাকেটটা, আইসিএমপি প্যাকেটটা, তার উপরে কিন্তু আইপি হেডারটা আছে। বেসিক্যালি যেটা আমরা আগে পড়ে আসছি, আইপি হেডার, আইপি হেডারের মধ্যে যে আমার সোর্স আইপি, ডেস্টিনেশন আইপি সবগুলো ছিল, সবগুলোই থাকবে।
আর এক্সট্রা করে আমার আইসিএমপি প্যাকেটটা থাকবে। তো আইসিএমপি প্যাকেটটা নিজের কাছে কিন্তু কোনো সোর্স এন্ড ডেস্টিনেশন নাই, আমরা একটু পরে দেখবো। এখানে দেখেন পরের স্লাইডে, এটা হচ্ছে আমার একটা আইসিএমপি প্যাকেট। ওকে, তো এই প্যাকেটটা দেখেন কিন্তু সোর্স বা ডেস্টিনেশন কিন্তু নাই, যদিও এটা একটা প্যাকেট। ও কিন্তু পাঠানোর জন্য কি আমার হেডার লাগবে, আর সে কোথায় কোন ডেস্টিনেশনে যাবে, কোন সোর্স থেকে যাচ্ছে, এগুলো কিন্তু লাগবে প্যাকেটে, যেটা ওর কাছে নাই। তো ওর বাইরে কিন্তু ওর উপর দিয়ে একটা আইপি প্যাকেজিং লাগে, আইপি হেডারের প্যাকেজিংটা লাগে, এটা হচ্ছে আইসিএমপি প্যাকেটটা। এন্ড তার বাইরে কিন্তু আমার আইপি হেডারটা লাগে, আদারওয়াইজ সে কিন্তু জানবে না যে কোথায় যাইতে হবে। ওকে, আচ্ছা, এখন এটার মধ্যে দেখেন কি আছে, বেসিক্যালি তিনটা জিনিস ইম্পর্টেন্ট: টাইপ আর কোড আর চেকসাম। চেকসাম তোমরা অলরেডি জানি, বেসিক্যালি এরর কারেকশন, এটা তেমন কিছু না। বাট এখানে আমার টাইপ আর কোড এই দুইটা খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা দিয়ে কি করে একটু দেখাই। তো এখানে দেখেন ডিফারেন্ট কম্বিনেশন আছে। যে আমি যখন আমরা একটু আগে বলছিলাম যে কি একটা একটা রিকোয়েস্ট সেন্ড করে, তাই না? এই যে দেখেন, ইকো রিকোয়েস্ট 80 মানে কি ইকো রিকোয়েস্ট। আবার যদি আমি বলি যে 0 তারপরে 0, তার মানে কি ইকো রিপ্লাই। তো আমার এখানে যে টাইপে যদি 0 আসে, এখানে 0 আসে, টাইপ হচ্ছে যে এখানে 0, এটা হচ্ছে পরেও 0 আসছে, তার মানে কি ইকো রিপ্লাই আসছে। ওকে, এই নাম্বারটা দেখে আমি বলতে পারবো যে আসলে কি মিন করে। তারপরে যদি আমার এখান থেকে 3 আসে, ধরেন রেসপন্স থেকে যদি এরকম আসে যে এখানে আমার টাইপ হচ্ছে 3, আর এই যে 3, কোড হচ্ছে মনে করেন 1, তার মানে কি ডেস্টিনেশন হোস্ট আনরিচেবল। তার মানে আমি যে এখানে কোডে 1 আসছে আর এখানে 3 আসছে, তার মানে হচ্ছে আমার ডেস্টিনেশন রিচটা কি ডেস্টিনেশনটা আনরিচেবল, সে অনলাইনে নাই। ওকে, তো এরকম কোড গুলোর উপর ডিপেন্ড করে আমার আসলে কি হয়, আমি বলতে পারি যে আসলে আমার রেসপন্সটা নাকি রিপেন্ড কোন ধরনের মেসেজটা যাচ্ছে নাকি আসছে, বা এটার মানে কি করে, এভরিথিং। হ্যাঁ, তো এটা আমরা সবগুলো আমাদের মুখস্থ করার দরকার নাই, আমরা কয়েকটা একটু জেনে রাখলে আমাদের জন্য ভালো হবে এই জিনিসটা। ওকে, তো এখানে কি কি আমরা একটু দেখি। তো বেসিক্যালি 0 0 মানে কি, 0 0 মানে হচ্ছে যেটা আমাদের পিং দিয়ে আমরা ইউজ করি যে রিপ্লাই আসে যখন। ওকে, 0 0 মানে রিপ্লাই আসছে। 3 0 মানে কি নেটওয়ার্ক ডেস্টিনেশন আনরিচেবল, তার মানে আমি যাকে রিচ করার ট্রাই করছিলাম সে অনলাইনে নাই, অফলাইন। ওকে, তারপরে আমার 3 1 মানে কি ডেস্টিনেশন হোস্ট আনরিচেবল। ওকে, আমার ডেস্টিনেশন নেটওয়ার্কটাই অফলাইনে নাই, আর এখানে একটা হোস্ট আছে, আমি পার্টিকুলার যে হোস্টটাকে আমি যাচ্ছি সেটা আনরিচেবল। আর বেসিক্যালি এটা নেটওয়ার্কটা এক্সিস্ট করে না, এখানে বলতে পারি নেটওয়ার্কটা এক্সিস্ট করে না, ঠিক আছে। আর এখানে 3 3 মানে হচ্ছে পোর্ট আনরিচেবল। ওকে, তার মানে ওই হোস্টকে পাইছে, বাট ওই হোস্টের মধ্যে যে অ্যাপ্লিকেশনকে আমি অ্যাক্সেস করার চেষ্টা করতেছি সেই অ্যাপ্লিকেশনটা এক্সিস্ট করে না। হুম, এটা একটু স্পেশাল, এটা নিয়ে আমরা একটু কথা বলবো। আহ, তারপর হচ্ছে ইকো রিকোয়েস্ট, যখন আমি পিং করি বেসিক্যালি এটা হচ্ছে 8 0, মানে টাইপ হচ্ছে 8, আইসিএম কোড হচ্ছে 0, তো এটা হচ্ছে পিং করা। আর টিটিএল এক্সপায়ার, যখন যখন আমার টিটিএলটা এক্সপায়ার হয়ে যাবে তখন আমার 11 0 বেসিক্যালি আমার থেকে বুথকে রেসপন্স আসবে। এন্ড এটাও একটু স্পেশাল, এগুলো নিয়ে আমরা কথা বলবো এই পরের সাইডে। হ্যাঁ, তো এগুলো বুঝতে পারছি যে আইসিএমপি প্যাকেটের মধ্যে বেসিক্যালি আমার যেটা ইম্পর্টেন্ট ছোট একটা জিনিস, সেটা হচ্ছে বেসিক্যালি আমার এই টাইপ দরকার আর কোডটা দরকার। ওকে, এই ভেরিয়েশন গুলো আমি মেসেজ গুলো দেখে, এই টাইপ গুলো দেখে আমি এই মেসেজ গুলো বুঝতে পারবো আর কি। ঠিক আছে, তো এখন চলেন আমার আনসাকসেসফুল পিং যখন হয় তখন আমরা এরকম পাই যে আমরা এখানে পিং করার চেষ্টা করতেছি এই আইপিটাকে, দেন দেখেন বলতেছে রিকোয়েস্ট টাইম আউট, রিকোয়েস্ট টাইম আউট। তো আমি 4টা সেন্ড করছি, রিসিভ 0, তার মানে লস্ট হচ্ছে আমার আমার লস্ট হচ্ছে 100%, লস্ট হচ্ছে 100%। তো এইভাবে আসলে মাঝে মধ্যে তো দুইটাও যাইতে পারে, বাকি দুইটা লস হতে পারে, তখন আমরা বুঝি যে আসলে নেটওয়ার্কটা স্টল না। ওকে, সো আমাকে কি একজন বলতে পারবেন যে আপনারা ফার্স্ট কখন পিং ইউজ করেছেন লাইফে, এনিওয়ান? 320 পড়ার সময়। 20 করার সময়? তখন জাস্ট স্যার দেখাই দিছিলাম পিং করা যায়। এর আগে তো আচ্ছা, জাস্ট কি পিং ওয়ার্ড হচ্ছে কি হিসাবে জানতাম, গেমের পিং যেটা। আচ্ছা, আচ্ছা, ওকে। আর কেউ? আচ্ছা, তো আপনারা কেউ কি সাইবার ক্যাফে গেছেন, সাইবার ক্যাফে ইউজ করেছেন আপনারা আপনাদের জেনারেশনে? আই গেস সবাই কম্পিউটার পেয়েছেন, বাট সাইবার ক্যাফে কি কেউ গিয়েছেন কখনো? না স্যার, না জানি তো। তো আগে একটা ব্যাপার ছিল যে একটা কম্পিউটার, মানে কয়েকটা কম্পিউটার ল্যাবের মতো, আমাদের ল্যাবের মতো কয়েকটা পিসি রেখে ওরা আওয়ারলি বেসিসে পিসি ভাড়া দিত। তো এটাকে আমরা বলতাম সাইবার ক্যাফে। হ্যাঁ, তো আমরা ইউজুয়ালি সাইবার ক্যাফে যে ইন্টারনেট ব্রাউজিং করতাম, কারণ আমাদের আসলে বাসায় ইন্টারনেট ছিল না। তো ইন্টারনেট লাগলে আমরা সাইবার ক্যাফে ইউজ করতাম আর কি। তো আম, ওই সাইবার ক্যাফেতে অনেক সময় ইন্টারনেট, মানে অনেক মানুষ যেহেতু একসাথে ইউজ করতেছে, তখন তো ইন্টারনেট স্পিড এত ভালো ছিল না এখনকার মতো আর কি।
তো মাঝে মধ্যে ইন্টারনেট স্লো হয়ে যেত, কনজেস্টেড হয়ে যেত, তখন আমরা বলতাম যে ভাই নেট কাজ করতেছে না। তখন উনি এসে আসলে এই পিং করতো, পিং একটা যে কোনো একটা র্যান্ডম আইপি তে পিং করতো। পিং করে বলতো যে যদি এরকম টাইম আউট আসে, তখন উনি বুঝতে যে ইন্টারনেট কানেক্টেড না। ওকে। তখন উনি কনফিগারেশন করতে আছে। আর তখন আসলে মানে সবকিছু ম্যানুয়ালি কনফিগারেশন করা তো অনেক ঝামেলা ছিল আসলে। আমি কথা বলতেছি আই থিঙ্ক 2013, 14 এরকম, আর আবার আরো আগে। তো তখন আসলে মানে ইন্টারনেট আসলে অত বিগ থিং না আর কি। বিগ থিং, বাট তখন আসলে ওই অত ইজিতে তো আসে নাই। তো তখন আসলে মোবাইল ফোনেও আসলে ইন্টারনেট খুব একটা ভালো চলে না, 2G চালাইতাম আমরা। হ্যাঁ, মানে 20 MB যদি আমরা কিনতাম, সেটা আসলে এক সপ্তাহের উপরে চলে যেত আর কি। আর এখন তো 20 MB চাইলে ইন্টারনেট কানেক্ট হইতেই চলে যায়, তাই না? তো আহ, যখন ফাইনালি 3G আসলো, তখন আসলে গ্রামীণ ফোন কি করলো, ওদের বিভিন্ন কাস্টমার কেয়ার সেন্টারে ওরা 3G মডেম ইউজ করে ওরা দেখাইলো যে আপনারা মানে ফাইনালি সিম দিয়ে আপনারা কম্পিউটার ইউজ করতে পারেন আর কি, মডেম দিয়ে। তখন আমরা ওই গ্রামীণ কাস্টমার কেয়ারে দিয়ে দিয়ে আমরা আসলে কম্পিউটার ব্রাউজিং করতাম। আস্তে আস্তে সাইবার ক্রাইমে চলে গেছে, কারণ মানুষ এখন ঘরে ঘরে ওয়াইফাই চলে আসছে। আচ্ছা। তো ওই তখন থেকে আসলে ফার্স্ট আমি পিংটার ব্যাপারে জানি যে আসলে পিং দিয়ে আপনি ইন্টারনেট কানেক্টিভিটি স্টেবিলিটি চেক করতে পারেন আর কি, ঠিক আছে? আর এখনকার আসলে এখন মানে আমাদের মানে নেটওয়ার্ক অ্যাক্টিভিটি আমরা নর্মালি খুব অনেক গ্রাফিক্যাল ইন্টারফেস আছে যেগুলো দিয়ে আমরা চেক করতে পারি নেটওয়ার্ক অ্যাক্টিভিটি। আমাদের আসলে আলাদা করে পিং করা লাগে না আর কি। এখন জিনিসপত্র অনেক অটোমেটেড হয়ে গেছে। আচ্ছা, তো আমরা এখানে কি এই যে পিং যেটা বললাম, এই পিং করে করে আসলে কিছু অ্যাটাক আছে। সেই অ্যাটাক গুলো আমরা দেখবো। তো বেসিক্যালি পিং অ্যাটাক বলে। তো এই অ্যাটাকটা কি করতেছে, যে এই অ্যাটাকারটা যেটাকে আমরা বলি ডস অ্যাটাক। তো বেসিক্যালি সে একটা একটা বট বানাইছে, যে বটটা হচ্ছে বেসিক্যালি একটা সার্ভারকে বারবার রিচ করতেছে। ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদেরকে ডস মানে হচ্ছে ডিনায়াল অফ সার্ভিস। হ্যাঁ। তো সে যে কি করতেছে, বট বানাইছে, এন্ড বট কি করে যে বারবার র্যান্ডম কিছু আইপি দিয়ে, মানে নিজের আইপিটা না দিয়ে র্যান্ডম কিছু আইপি দিয়ে সে বারবার ওই সার্ভারকে রিকোয়েস্ট পাঠায়, পিং পাঠায়। তো ওই সার্ভার দেখে যাচ্ছে আমার তো এটা পিং আসছে, তো আমি তো ওকে রেসপন্স করতে হবে, রাইট? তো ওকে আমি রেসপন্স করতে হবে, তো সে এখানে রেসপন্স করে। তো এই বটের এইসব রেসপন্স করতে করতে এখানে এই যে দেখেন, এখানে লেখছে আফটার দ্য হোল ব্যান্ডউইথ হ্যাজ বিন ইউজড। তো আমার অ্যাকচুয়াল লেজিটিমেট যে ইউজার গুলা, তারা কিন্তু সার্ভিসটা পাচ্ছে না। কেন? কারণ ওই সার্ভিস গুলা ওই বট নিয়ে নিচ্ছে। তো বেসিক্যালি একটা সিস্টেমকে স্লো ডাউন করা বা একটা সিস্টেমকে আনএবল করার জন্য এইসব অ্যাটাক গুলা করে আর কি। বুঝতে পারছি? খুব সিম্পল। কি করে যে অ্যাটাকার শুধু জাস্ট নিজে একটা বট বানায়, তার কম্পিউটার থেকে, একটা কম্পিউটার থেকে কি করে অনেকগুলো রিকোয়েস্ট পাঠাতে থাকে। বাট মানে ওই যে একই টাইমে আর কি। হ্যাঁ। তো এইগুলোর রেসপন্স যখন আসতে থাকে, তখন আসলে সার্ভার বিজি হয়ে যায়। তখন সার্ভার কি করে, এটাকে বলা হয় ডিওএস, বেসিক্যালি ডিনায়াল অফ সার্ভিস। সে আসলে ওদেরকে সার্ভিস দিতে চেয়ে অন্যদেরকে সার্ভিস দিতে পারে না, কারণ তার রিসোর্সের সব শেষ হয়ে গেছে। ওকে। তো এটাই আসলে আমাদের একটা ধরনের, আমরা এটাকে বলতে পারি যে আইসিএমপি ফ্লাড। ওকে। আচ্ছা। বেসিক্যালি ফ্লাডেড করে ফেলা আর কি নেটওয়ার্কটা। আচ্ছা, এরপর আসেন, এটার মধ্যে আবার আরেকটা জিনিস আছে, যে আমাদের আমরা যেটা করতে পারি, যে আমরা অনেকগুলো কম্পিউটারকে আমরা বিভিন্ন ওয়েতে অ্যাক্সেস করতে পারি। অ্যাক্সেস করে ওই কম্পিউটার গুলার অ্যাক্সেস নিয়ে নিতে পারি বিভিন্ন ভাইরাস দিয়ে বা যে কোনো ওয়েতে। আমরা একটা ইমেল করলাম, আহ, তারা কি করে, একটা ইমেল করে, দেন আপনি ওই ইমেলের ফাইলটা ওপেন করলেন, তারপর যেটা হবে যে আপনি ওই কম্পিউটার অ্যাক্সেস পেয়ে গেলেন। তো বেসিক্যালি ওই ইউজার জানবেও না যে আপনি তার কম্পিউটার অ্যাক্সেস করতেছেন। এরকম করে আপনি অনেকগুলা, ধরেন আপনি 10,000 মানুষকে ইমেল পাঠালেন, 5,000 মানুষ ওই ইমেলটা ওপেন করলো, দেন 5,000 মানুষের কম্পিউটার অ্যাক্সেস আপনার কাছে আছে, ওরা জানবেও না। দেন আপনি ওই 5,000 কম্পিউটার ইউজ করে আপনি কি করলেন, ওই সার্ভারকে অ্যাটাক করলেন। ঠিক আছে। তখন আসলে আহ ওই সার্ভার কি করবে, সার্ভার তখন আসলে বুঝবে না যে আসলে এগুলা কি লেজিটিমেট নাকি ইয়া। তো এইখানে এটা অনেক সময় দেখবেন যে আপনি এই এই টাইপের অ্যাটাক গুলো বন্ধ করার জন্য আমরা যেটা করি, যে ইউজুয়ালি দেখবেন যে আপনারা বেসিক্যালি কি করে, যে অনেক সার্ভার বলে যে আচ্ছা, ঠিক আছে, আমি কোনো পিং কে রেসপন্সই করবো না। তো বেসিক্যালি যখন আপনি পিং করেন, তখন সে বলবে যে না, আনরিচেবল, পিং করে আপনি পাবেন না। কিন্তু আপনি ওই যখন ব্রাউজার দিয়ে ওই ওয়েবসাইটে যাবেন, তখন আপনি আবার ঠিকই এটা কাজ করবে। আপনার কাছে মনে হতে পারে এটা অদ্ভুত, আমি পিং করে পাচ্ছি না, আবার আমি ব্রাউজার দিয়ে ওকে লগ ইন করতে পারতেছি, ওকে ওকে অ্যাক্সেস করতে পারতেছি। এটা কেমন হলো? বেসিক্যালি ওরা পিংটা বন্ধ করে রাখে এই টাইপের অ্যাটাক থেকে বাঁচার জন্য। ওকে। তো এগুলো একটু ইন্টারেস্টিং জিনিসপত্র, এগুলো একটু পড়ে নিন। এন্ড আমাদের এই জিনিসটাতে আমরা একটু ছোটখাটো একটা থিওরি আমরা করবো। তো এখানে কি বেসিক্যালি আইপি এমটিও ডিসকভারি উইথ
আইসিএমপি কি কি করতেছে? সে হচ্ছে যে আমরা যে একটু আগে বললাম যে এমটিওর কথা বললাম, রাইট? তো আমি লাস্ট লাস্ট ক্লাসে আপনাদেরকে কি বলছিলাম, একটু যদি আপনারা মনে 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 করেন, যে আমি বলছিলাম যে আমার এখানে একটা রাউটার আছে, দেন এখানে একটা রাউটার আছে, দেন এখানে একটা রাউটার আছে। তো আমার এখানে একটা প্যাকেট আসছে, সেই প্যাকেটটা হতে পারে 400 বাইটের একটা প্যাকেট, এন্ড এই প্যাকেটটা এখানে এসে আবার চারটা ভাগ হতে পারে, 100 100 করে। বলছিলাম না, বলছিলাম লাস্ট ক্লাসে। ইয়েস স্যার, ফ্র্যাগমেন্টেশন কি হ্যাঁ, তো বলছেন? তো প্রত্যেকটা রাউটার তার নিজের মতো করে সে ফ্র্যাগমেন্টেশন করতে পারে। ভালো কথা। এখন এই যে ফ্র্যাগমেন্টেশনটা আসলে কেন করে, মানে সে কিভাবে বুঝে যে আমার ফ্র্যাগমেন্ট করতে হবে? আমার নিজের, ধরেন ওরও ক্যাপাসিটি আছে, বাট ওর ক্যাপাসিটি নাই এতগুলো রিসিভ করা, তখন কিন্তু ওকে আরো ফ্র্যাগমেন্ট করতে হবে না? করতে হবে তো, ইয়েস স্যার। রাইট? ইয়েস তো স্যার। এটা এটা কিভাবে বুঝে আমি একটু বলি, হ্যাঁ। তো বেসিক্যালি এই যে ও যখন রিকোয়েস্ট পাঠায়, দেখেন এখানে ইনিশিয়ালি এই সিচুয়েশনটা দেখে আপনারা বুঝবেন যে এখানে দেখেন হোস্ট, আমার রাউটার আছে, একটা রাউটার আছে। তো বেসিক্যালি এটা হচ্ছে হোস্ট, এটা হচ্ছে রাউটার, এটা হচ্ছে রাউটার টু, এটা আরেকটা হোস্ট, হ্যাঁ। তো এইখানে আমরা দেখবো যে কিভাবে আসলে এমটিউটা চেঞ্জ হচ্ছে, হ্যাঁ, এমটিউটা কিভাবে চেঞ্জ হচ্ছে, বা সে কিভাবে নিজের এমটিউটা সে কমায় নিচ্ছে। তো ইনিশিয়ালি দেখেন হোস্টের এমটিউ কত, 4000 না? ওর এমটিউ হচ্ছে 4000। তো এই 4000 থেকে এই রাউটারকে দিল, এই রাউটার অ্যাক্সেস করলো 4000, ঠিক আছে, ওর ওর ক্যাপাসিটি আছে, 4000 নিল, সমস্যা নেই। নেওয়ার পরে সে দেখলো যে এই রাউটারের মাঝখানে যে পাতটা, এই পাতের মধ্যে আসলে ওই ক্যাপাসিটি নাই, এই রাউটারের ওই ক্যাপাসিটি নাই। এই রাউটার বলতেছে না, আমার এমটিউ তো 2000, বাট আমার কাছে পার আসছে কত, 4000, ঠিক আছে। তখন এখানে আবার আরেকটা ঝামেলা, যদি ডোন্ট ফ্র্যাগমেন্টটা অন না থাকে, তাহলে কি সে নিজেই ফ্র্যাগমেন্ট করে ফেলবে, তাই না? তাই না, বলেন? তো ইয়েস স্যার। তার মানে 4000 আসছে, এখন সে দেখতেছে যে 2000 করে ক্যাপাসিটি আছে, তার আবার ডোন্ট ফ্র্যাগমেন্ট অপশনটা অন করা নাই, তার মানে আমি আমি ফ্র্যাগমেন্ট করতে পারবো। তার মানে আমি কি করবো, 4000 কে একটা করবো 2000, সেকেন্ডটা করবো আবার 2000। আই ক্যান ডু দিস, রাইট? ইয়েস স্যার। কিন্তু ঝামেলাটা কখন হবে, যখন আমাকে আমাকে বলে দিবে যে আমি এটাকে ফ্র্যাগমেন্ট করতে পারবো না, তাই না? আমাকে ইয়েস যখন স্যার। বলে দিবে, আমাকে যখন বলে দিবে যে লেন্থ হচ্ছে 4000, ডোন্ট ফ্র্যাগমেন্ট, মানে এটাকে ফ্র্যাগমেন্ট তুমি করতে পারবে না, তখন আমি বলবো যে ভাই এটা কেমন কথা, আমার আমার আপনি আমাকে 4000 পাঠাইলেন, আমি এখন তো 2000-এর বেশি সেন্ড করতে পারবো না, তাহলে আমি কি করব? তাহলে আমি কি করব? তাহলে সে যেটা করে, সে এই 4000-কে ড্রপ করে দেয়, সে এই 4000-কে ড্রপ করে দেয়, এবং ড্রপ করে দিয়ে সে একটা আইসিএমপি মেসেজ পাঠায়। ওকে, এন্ড আইসিএমপি মেসেজটা হচ্ছে যে কি, যে নিড মোর ফ্র্যাগমেন্ট। এই আমরা একটু পিছনে যাই এবং ওই টাইপটা দেখে আসি, যে নিড মোর ফ্র্যাগমেন্ট কোনটা, একটু একটু দেখি, একটু খুঁজি। আই থিঙ্ক এই যে 3 4 দেখা যায়, ফ্র্যাগমেন্টেশন নিডেড এন্ড ডিএফ ডোন্ট ফ্র্যাগমেন্ট ফ্ল্যাগ সেট, বুঝা যায় 3 4। এই যে জি এর 4 মানে কি, নিড মোর ফ্র্যাগমেন্ট, বুঝতে পারছি? ইয়েস স্যার। এই 3 4 দিয়ে সে একটা আবার রিকোয়েস্ট আমার, মানে তার আগের রাউটারে পাঠায়। তো আগের রাউটার কি করে, তাহলে এখন তো সে বুঝতে পারে আচ্ছা 4000 তো আমি পাঠাইছিলাম, বা 4000 তো সামনে যে ঝামেলা হচ্ছে, যে দেখেন সে 4000 পাঠাইছিল, সে দেখলো যে 4000 তো সামনে গিয়ে ঝামেলা হয়ে গেছে, ব্যাক থেকে একটা তখন মেসেজ আসে, এই যে এখানে 4000 আসছে। 4000 আসার পরে এটা কি, রাউটার ড্রপস দ্য প্যাকেট এন্ড সেন্ড এ আইসিএমপি ফ্র্যাগ নিডেড এমটিইউ, এখানে আইসিএমপি মেসেজ পাঠায় যে আমার 2000 এমটিইউ লাগবে, 2000, এরকম একটা মেসেজ পাঠায়। তারপরে সে কি করে, এই যে 4000টা ভেঙে সে আবার 2000 পাঠায় এবং লিখে দেয় ডোন্ট ফ্র্যাগমেন্ট। তো 2000 আসে, তাহলে এই রাউটার এখন দেখেন কত আসছে, এখন হোস্ট থেকে 2000 সেন্ড হয়ে রাউটার ওয়ানে আসছে 2000। তো সে কিন্তু এখন সেন্ড করতে পারবে ইজিলি, এন্ড এই 2000 কিন্তু রাউটার ড্রপস দ্য প্যাকেট এন্ড বেসিক্যালি 2000 এখানে এই রাউটারে আসে। এই রাউটারে আসার পরে সে 2000 কিন্তু আর রাখতে পারে না। কেন রাখতে পারে না? কারণ তার হোস্টের ক্যাপাসিটি কত, 1500 স্যার। হোস্টের ক্যাপাসিটি 1500, রাইট? ইয়েস স্যার। হোস্টের ক্যাপাসিটি 1500, সো কিন্তু তার কাছে সে আসছে, সে রিসিভ করছে, বাট হোস্টকে সে বানাতে পারতেছে না, বিকজ হোস্টের ক্যাপাসিটি হচ্ছে 1500। এন্ড এগেইন সে সেম কাজটা করে, কি করে, সে বলে যে আমি ড্রপ করতেছি, এবং সে একটা আইসিএমপি
মেসেজ পাঠাই দেয় যে আমার ফ্র্যাগমেন্টেশন আসলে 1500 লাগবে। তখন কি হয় যে এটা আবার ব্যাক যায়, এই যে হোস্ট থেকে আবার শুরু হয় এবং 1500 দিয়ে ডোন্ট ফ্র্যাগমেন্ট দিয়ে দেন ফাইনালি পাঠায়, এবং আমার এমকিউটা এইভাবে কাজ করে, বুঝতে পারছি? তো যখন সাকসেসফুল হয় নো রিপ্লাই এট আইপি লেভেল, তো আমার হোস্ট যখন চলে যায় ডাটাটা আইপি লেভেল থেকে কোনো রিপ্লাই আসে না, দ্যাট মিনস নো নিউজ ইজ গুড নিউজ। ওকে, আচ্ছা, এটা বুঝতে পারছি যে আমরা কিভাবে আইপি এমকিউ ডিসকভারি করি। সো বেসিক্যালি হোস্টের হচ্ছে ফ্র্যাগমেন্টেশন করে ফেলতে হবে সবচেয়ে স্মলেস্ট এমটিইউর উপরে বেস করে, সেটা কানেকশনের মধ্যে। এটাই তো স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্মলেস্ট এমকিউ, কিন্তু সে তো জানবে না কোনটা স্মলেস্ট, সে ফেরত এসে মানে এসে আই ঠিক আই করবে গেস বারবার। কি করে করে ট্রাই এন্ড এরর করে ইউজ করে। এক্স্যাক্টলি, ট্রাই এন্ড এরর করে করে সে ফাইনালি ডেস্টিনেশনে পৌঁছাবে, বুঝতে পারছি? আচ্ছা, তো এরপর আসেন যে আমরা নেক্সট পার্টে যাই, আমাদের ট্রেস আউট, যেটা হচ্ছে যে মানে মাচ মোর ডিটেল দেন পিং। তো এখানে ওর পারপাস হচ্ছে বেসিক্যালি যে আমরা পিং এর মধ্যে যেমন দেখি যে রাউন্ড ট্রিপ আসা আশা পড়ছে, বাট এখানে আরো ইনফরমেশন দেখি, যেমন কতটা হপ পার হয়ে সে আসলো, হ্যাঁ, এগুলো আমরা দেখি। ঠিক আছে, যে আমাদের শোজ দ্য পাথ অফ ইউর প্যাকেট টেক্স থ্রু ডিফারেন্ট রাউটার্স টু রিচ ডেস্টিনেশন। ডেস্টিনেশন যাওয়ার সময় আপনার কতটা পাথ আপনি, কতটা হপে আপনি জাম্প করতেছেন। ওকে, তো এগুলো আমরা একটু দেখি। তো বেসিক্যালি এটা কিভাবে কাজ করে এটা সিমুলেশন আমরা দেখবো, বাট আমাদের একটু এটা একটু দেখি আমরা। তো বেসিক্যালি দেখেন, আমি যখন এই যে google.com-এ যাচ্ছি, তো তার মাঝখানে আমরা এই যে 8টা হব, এই 8টা হব আমি পার হয়ে যাচ্ছি, এই ছবিটা এটাই মিন করে, ঠিক আছে? আর ইউনিক্স এর মধ্যে হচ্ছে ট্রেস রাউট, যেটা যদি আপনার ম্যাক ওএস বা লিনাক্স হয়। আর আইওএস এর মধ্যে ট্রেস রাউট, ঠিক আছে? আর আমার ডস, যেটা বেসিক্যালি আমার উইন্ডোজ পিসির মধ্যে, সেটা হচ্ছে যে ট্রেস আরটি, যেটা আপনারা মোস্টলি ইউজ করেন ল্যাবে, তাই না? আচ্ছা, তো আমরা এটা সিমুলেশনটা দেখবো, এই যে বেসিক্যালি এই জিনিসটা যে আমার এখানে, এখানে একটা আমরা দেখি যে আমার এখানে বলে আছে কোশ্চেন, এগুলো একটু পড়ে নিয়েন। যে 1 হচ্ছে বেসিক্যালি লোকাল, আমার নিজের আইপি, এন্ড 2 থেকে 5 হচ্ছে ইন্টারনাল রাউটিং, যে আমার ব্র্যাকি ও আইএসপি সার্ভার, এন্ড হব 6 থেকে হচ্ছে লোকাল আইপি, পাবলিক আইপি এগুলো, এন্ড 7 তারপরে এইগুলো কোথায় কোথায় আমরা বেসিক্যালি এখান থেকে যে গুগলে আমরা চলে গেছি কোথায়, যে এটা কোন কোন অ্যাড্রেস, আমরা ইয়াহু.com। তো আমাদের এখানে রাউটিং থ্রু মেজর ইন্টারনেট 10 থেকে 13, মেজর ইন্টারনেট সিঙ্গাপুর, কোথায় কোথায় করতেছি আমরা। এইভাবে বেসিক্যালি আমরা বিভিন্ন নেটওয়ার্কে ঢুকি আর কি, ঠিক আছে? তো এগুলো আমরা একটু দেখে নিব এগুলা। আর তারপর হচ্ছে যে এই যে এখানে সেম কোথায় বলছে যে আমার, এটা আরেকটা এক্সাম্পল যে গুগলের মধ্যে আমার এই যে এখানে ইউজার ল্যান্ড, আমার নিজের ইউজার ল্যান্ড আউটারের মধ্যে আছে, মাই ব্যাড, ল্যান্ড আউটারের মধ্যে আছে। দেন আমি এখান থেকে আমরা বেসিক্যালি ডিফারেন্ট ডিফারেন্ট নেটওয়ার্কে ঢুকতেছি, যে এটা জাস্ট দেখা যাচ্ছে যে এই এক থেকে কতটুকু কোন হপে আছে, 2 থেকে 4 হচ্ছে বেসিক্যালি আমাদের ব্যাকবোন আইএসপি, আমাদের যে আইএসপি আমরা চালাই সেই আইএসপি ব্যাকবোন। এন্ড 5 থেকে 6 হচ্ছে যে আরেকটু অল্টারনেট লেভেলের আইএসপি, তারপর হচ্ছে লেভেল 3 আইএসপি, এরকম ফাইনালি গুগলের ল্যান, মানে গুগলের নিজেদেরও মাল্টিপল রাউটার আছে আর কি ওদের মধ্যে, ওইটাই বলতো। তো এই হচ্ছে টেসারটি। আর যদি টেসারটি যদি কোনো রিকোয়েস্ট না পায়, তখন যেরকম স্টার থাকবেন, বলবে যে রিকোয়েস্ট টাইম আউট। হ্যাঁ, এখন আমরা ট্রেস আউট মোটামুটি ট্রেস আউট শেষ, বাট আমাদের এখানে একটা জিনিস বাকি আছে, সিমুলেশনটা, যে ট্রেস আউট আসলে কিভাবে কাজ করে, যে সে আসলে কিভাবে বোঝে যে কয়টা হপ তার মাঝখানে আছে। এই সিমুলেশনটা আমরা একটু দেখবো, হ্যাঁ? তারপরে আমাদের এই স্লাইডটা শেষ, যেটা আমরা আগেগুলো কভার করে চলে আসছি। তো এটা কি করে, যে বেসিক্যালি যে ফার্স্টে এই যে আমার যে ক্লায়েন্ট, যেটা আমার একদম কম্পিউটার যেটা, সেটা কি করে, সে একটা আইসিএমপি ইকো রিকোয়েস্ট পাঠায়। আমরা ইকো রিকোয়েস্ট পাঠাইছি, দেখছিলাম মনে আছে? ইকো রিকোয়েস্ট কোডটা কি ছিল একটু বলতে পারেন কি আমাকে? আমার নিজের মুখস্থ নাই। তো আমরা আবার সেই চার্টে চলে যাই। এই যে ইকো রিকোয়েস্ট কোনটা, 80, তাই না? আমরা একটু লিখে রাখি এটা। তো বেসিক্যালি রিকোয়েস্ট হচ্ছে 80, এন্ড রিপ্লাই হচ্ছে 00, রাইট? এন্ড আরেকটা জিনিস আছে, সেটা আমার লিখে রাখতে হবে, সেটা হচ্ছে যে টিটিএল এক্সপায়ার, তো 11 0, একটু লিখে রাখি, হ্যাঁ? তো টিটিএল এক্সপায়ার্ড বেসিক্যালি 11 0। ওকে, এই তিনটা আমাদের লাগবে এখানে টেস্ট আউটের জন্য, ঠিক আছে? আচ্ছা, এরপরে আরেকটা আছে যে হোস্ট পোর্ট আনরিচেবল, C3, এটাও লিখে রাখি। তো পোর্ট আনরিচেবল, ওকে, এটা হচ্ছে 3 3, এই চারটা আমাদের লাগবে বেসিক্যালি টেস্ট আউট করার জন্য, যে আমার কয়টা হপ আছে এগুলো দেখার জন্য। তো চলেন আমরা দেখি কিভাবে লাগতেছে।
সরি। আচ্ছা, তো ফার্স্টে সে যেটা করে, সে ইনিশিয়ালি একটা আইসিএমপি ইকু রিকোয়েস্ট পাঠায়। তো ইকু রিকোয়েস্টের জন্য আমার কোডটা কি হয়, 80। তার মানে এখানে আহ, সে বলে ঠিক আছে, 80 কোড দিয়ে সে একটা রিকোয়েস্ট পাঠায়, এবং টিটিএলটা সে সেট করে 1। ওকে, তার মানে আমার একদম নেক্সট হপে যেই কিন্তু টিটিএলটা 0 হয়ে যাবে, তাই না? একদম নেক্সট হপে যেই কিন্তু টিটিএলটা 0 হয়ে যাবে। তখন টিটিএলটা যখন 0 হয়ে যাবে, সে কি করবে, ড্রপ করবে। সে বলবে যে ভাই, টিটিএল তো শেষ হয়ে গেছে, আমি তো এটাকে আর কোথাও ফরওয়ার্ড করতে পারতেছি না। এবং তার মধ্যে যে আমার আইপি অ্যাড্রেসটা আছে, সোর্স থেকে যে ডেস্টিনেশন যে আইপিটা আছে এটা, বাট এটা তো মিলতেছে না আমার সাথে। তার মানে আমাকে এটা কোথাও ফরওয়ার্ড করার কথা ছিল, বাট আমি পারতেছি না, কেন? আমার টিটিএল শেষ। তখন সে এটাকে ড্রপ করে দিবে, এবং এখানে ফেরত একটা মেসেজ পাঠাবে যে দেখো, আমি এটাকে সেন্ড করতে পারি না, টিটিএল এক্সপায়ার। এন্ড ফেরত মেসেজটা পাঠাবে বেসিক্যালি এটা, এই যে টিটিএল এক্সপায়ার কি 11-0। ওকে, তো এখান থেকে যে ফেরত রিকোয়েস্ট আসবে, এই ফেরত রিকোয়েস্টটাকে আমরা বলতেছি 11-0, টিটিএল এক্সপায়ার। ওকে, এরপরে সে কি করবে, সে বলবে, সে বুঝবে যাচ্ছে এখানে, তার মানে আমার নেক্সট ইমিডিয়েট হোস্ট হচ্ছে এই এই পার্টটা, এই হবটা। সে কিন্তু এই লাইন কিন্তু এখন জানে এই হবটা এখানে আছে, রাইট? এরপরে সে আবার কি করবে, আবার টিটিএল টু দিয়ে আবার রিকোয়েস্ট পাঠাবে। টিটিএল টু দিয়ে সে আবার রিকোয়েস্ট পাঠাবে। এবার টিটিএল টু দিয়ে সে এখন এই হপে আসবে, এই হপে আসবে, এই হপ থেকে আবার এই হপে আসবে। তো দেখেন এই হপে আসার পর কিন্তু টিটিএল আবার 0 হয়ে গেছে। তো এবার ডিভাইস বি সেম কাজ করবে, সেটাকে দেখবে যে ভাই, আমার তো ডেস্টিনেশন ম্যাচ করতেছে না, আমি তো তাহলে এটাকে ড্রপ করে দিব। আমার জন্য না এটা, বাট আমার ফরওয়ার্ড করার কথা। তো সে কি করবে, একটা ফেরত একটা আইসিএমপি রিকোয়েস্ট পাঠাবে। এন্ড সে বলবে যে আচ্ছা দেখো, আমার এটা কি সেম রিকোয়েস্ট, যে 11 আবারও কি পাঠাবে, এখান থেকে ব্যাক পাঠাবে 11-0। সে বলবে যে দেখো, আমি তো এটাকে পাঠাতে পারি না, টিটিএল এক্সপায়ার হয়ে গেছে। আর এই যে সে রিকোয়েস্টটা পাঠাচ্ছে টু দিয়ে, টিটিএল টু দিয়ে যে পাঠাইছে রিকোয়েস্টটা, এটা হচ্ছে বেসিক্যালি 80। বুঝে যায়? আমরা কি বুঝতেছি কি হচ্ছে? হ্যালো, স্যার, বুঝা যায়? ইয়েস স্যার। ওকে, কোড পাঠাচ্ছে যেটা কিসের সঙ্গে এরপরে কি করে। হুম, সে রেসপন্সটা যখন আসতেছে, সে কিন্তু জানে যে কার থেকে আর রেসপন্সটা আসতেছে, কারণ এখানেও তো একটা সোর্স রেজিস্ট্রেশন দেওয়া লাগবে, তাই না? তো সে বুঝে যায় যে এখানে একটা ডিভাইস আছে, ওই ডিভাইস আইপি হচ্ছে এটা, এরকম একটা, ঠিক আছে? তো সে ওই ডিভাইসের ব্যাপারে জানতে পারে আর কি। এরপরে আহ সে কি করে, সেম কাজটা যখন আবার রিপিট করে, এখানে 80, সে আবার টিটিএল 3 করে, দেখেন এখানে 2, এখানে 1, এইভাবে করে এক এক করে আবার টিটিএল বাড়ায়, সে আবার 80 রিকোয়েস্ট পাঠায়। তো এবার এর পরের হপে যায়, এর পরের হপ বেসিক্যালি আমার ডেস্টিনেশন হপ হোস্ট, তাই না? এখানে সে দেখে আচ্ছা ঠিক আছে, এটা তো আমার জন্য আসছে, টিটিএল 0, ঠিক আছে, বাট আমার জন্যই তো আসছে, ডেস্টিনেশন তো আমার সাথে মিলে মিলে গেছে, তার মানে এটা আমার জন্য, আমি এটাকে ড্রপ করবো না, রিসিভ করবো। সে রিসিভ রিসিভ করে সেটাকে রেসপন্স পাঠায় যে দেখো, ইকো আইসিএমপি ইকো রিপ্লাই, যে আচ্ছা আমি পাইছি। ওকে, আমি এটা পাইছি। ওকে, তো এখানে একটু কাহিনী আছে যে আমরা এখানে পাইছি যে এইটা নর্মালি কত 0-0 আসার কথা, তাই না? বলেন, 0-0 আসার কথা না? ইয়েস স্যার। তো যেহেতু আমাকে ইকো রিপ্লাই বলতেছে, তাহলে আমাদের এখানে 0-0 আসতেছে। আচ্ছা, তো মাঝে মধ্যে আমাদের ওই জিনিসটা নাই এখানে, আপনাদের এখানে স্লাইডে দেখায় নাই, তো এটা নিয়ে আমি এক্সট্রা কনফিউজ করে লাভ নাই। বাট ওটা কি আছে, নাই। তো মাঝে মধ্যে যেটা করা হয় যে আমাদের এখানে, আমাদের কোথায় এটা, এটা পোর্ট অ্যাড্রেস হিসাবে, এই যে আমার এখানে কিন্তু এটা কিন্তু কোনো অ্যাপ্লিকেশন না, একটু খেয়াল করেন যে আমরা কিন্তু এই যে মেসেজটা যে পাঠাচ্ছি, এখানে কিন্তু আমরা একটা পোর্ট অ্যাড্রেস পাঠাই, যেটা হচ্ছে নর্মালি এরকম, যে 35,000। ওকে, তো এই পোর্টটা কিন্তু কি না,
এই পোর্টটা কিন্তু সে পায় না খুঁজে, কারণ ডেস্টিনেশনে এরকম পোর্ট থাকে না, ঠিক আছে? তো সে যখন পোর্টটা পায় না, সে আসলে রিকোয়েস্ট রিপ্লাইটা এইটা দেয় না, সে দেয় ওই যে 3-3, যেটা ছিল আমার, এই যে পোর্ট আনরিচেবল, যে এই পোর্টটা তো আমি পাচ্ছি না, ঠিক আছে প্যাকেটটা আমার জন্য আসছে, কিন্তু এই পোর্টটা তো আমি পাচ্ছি না। ওকে, তো তাইলে কি হয়, সে বুঝতে পারে আচ্ছা দেখো হোস্টটাকে তো পাইছে, পোর্টটা নাই, কারণ হচ্ছে আমার তো আসলে হোস্টের সাথে আমার কোনো কাহিনী নাই, আমি জাস্ট দেখতে চাচ্ছি যে আমার হোস্টটা পর্যন্ত আমি রিচ করতে পারি কিনা। এই জন্য আমি জাস্ট একটা র্যান্ডম একটা পোর্ট দিছি, বা র্যান্ডম না, আসলে ওই পোর্টটা যখন এক্সিস্ট করে না, একটা পোর্ট দিছি। তো সে যদি বলে পোর্ট আনরিচেবল, তার মানে কি আমি হোস্ট পর্যন্ত যাইতে পারছি, পোর্টে রিচ করতে পারি না। পয়েন্টটা বুঝছি? পয়েন্টটা বুঝতে পারছি? ইয়েস স্যার। কি চেক করার জন্য যে কারেক্টলি কি হচ্ছে নাকি রিচ করা যাচ্ছে নাকি হোস্ট? হুম, হুম, ওকে। তো আমাদের এই স্লাইডটা শেষ, আমরা চলেন নেক্সট স্লাইডটা শুরু করি। তো কয়টা বাজে? 5টা বেজে গেছে। আমরা আর একটু টাইম নিই, হ্যাঁ, দেখি আমরা কতটুকু শুরু করতে পারি। এটা যদি শেষ না করে আসলে আমাদের অলরেডি 6টা স্লাইড জমা হয়ে যায় আর কি, ঠিক আছে? তো আমরা আহ, আমাদের ক্লাস, তো আমাদের নেক্সট ক্লাসে আবার কুইজ নিবো, দুইটা ক্লাসে আমরা কুইজ নিব। তো আমাদের জন্য আসলে একটু ডিফিকাল্ট হয়ে যায় সিলেবাস শেষ করা আর কি। তো আজকে যদি আমরা এটার অ্যাটলিস্ট হাফ শেষ করতে পারি, তাহলে আসলে আমাদের জন্য একটু ইজি হয়ে যায় আর কি, ঠিক আছে? তো চলেন চেষ্টা করি কতটুকু পড়ানো যায়। তো আমি আর 10-15 মিনিট নিবো, হ্যাঁ, বেশি নিবো না। তো আমাদের আজকে যে স্লাইডটা সেটা হচ্ছে ডিএইচসিপি ভার্সন 4 বেসিক্যালি। যে আমাদের এটা কি করে, যে আমাদের এখানে চলে আসি। সো ডাইনামিক হোস্ট কনফিগারেশন প্রটোকল, যেটা আমি একটু আগে বলতেছিলাম যে আগের দিনে আসলে আমাদের কম্পিউটার গুলা যে যে ম্যানুয়ালি কনফিগার করা লাগতো, যে কম্পিউটারের মধ্যে বসে ল্যাপটপের মধ্যে গিয়ে ওয়াইফাই ডিরেক্ট কানেক্ট করলে হইতো না, আমাদের ওয়াইফাই দেওয়ার পরে আমাদের ওই নেটওয়ার্কের অ্যাড্রেস গুলা, তারপরে হচ্ছে যে ডেফল্ট গেটওয়ে, এইগুলা আইপি গুলা খুব ইয়ে করে ভুল দেওয়া লাগতো। তো এটা যখন আপনার রাউটারের মধ্যে যখন একটা দুইটা ডিভাইস, ইউ ক্যান ডু দিস, হয়তো ইজি, বাট যখন আপনার এগুলো চেঞ্জ করা লাগবে, কোনো কারণে আপনার চেঞ্জ করা লাগতেছে, এটা কিন্তু একটা হ্যাসেল, রাইট? সো ধরেন আপনার ব্র্যাক ইউনিভার্সিটিতে আপনি কি কি করতেছেন, লাইক লিস্ট 500 কম্পিউটার তো হবে, 500 কম্পিউটারে যে যে আসলে সেগুলাকে কনফিগার করা কিছুদিন পর পর, সেটা অনেক ঝামেলা, রাইট? তাই না, বলেন? তো ইয়েস স্যার। এই টাইপের সিচুয়েশনে আপনার যেটা যেটা আপনাকে হেল্প করা, সেটা হচ্ছে ডিএসসিপি, ঠিক আছে? তো সেটা আমরা একটু দেখি, যে বেসিক্যালি দুই ধরনের আইপি আমরা অ্যাসাইন করতে পারি, এটা স্ট্যাটিক, এটা হচ্ছে ডাইনামিক, ঠিক আছে? তো স্ট্যাটিক হচ্ছে বেসিক্যালি ম্যানুয়ালি অ্যাসাইনিং and stays fixed and used for more devices must have always reachable, ঠিক আছে? তো আমাদের ওয়েব সার্ভার রাউটার এগুলোর জন্য আমরা নর্মালি ইউজ করি, ঠিক আছে? এগুলো আমাদের ইউজুয়ালি চেঞ্জ করা লাগে না। বাট যেমন ধরেন আপনি যখন একটা রেস্টুরেন্টে গেছেন, আপনি ওদের ওয়াইফাই ইউজ করতেছেন, তো রেস্টুরেন্ট থেকে আপনাকে কিন্তু একটা কি দিবে, একটা আইপি দিতে হবে, রাইট? এন্ড আপনি যখন রেস্টুরেন্ট থেকে 2 ঘন্টা 3 ঘন্টা ছিলেন রেস্টুরেন্টে, এন্ড রেস্টুরেন্ট থেকে আপনি বাসায় চলে আসবেন, সেই বাসায় চলে আসার পরে কিন্তু আপনি আবার আপনার বাসায় আবার একটা আইপি ইউজ করবেন, তো রেস্টুরেন্টের আইপিটা কিন্তু আপনার ইউজ করতেছেন না। তো এই যে আপনাকে কিছু অল্প সময়ের জন্য একটা আইপি ধার দেওয়া লাগতেছে, তো এই কাজগুলো কিন্তু ম্যানুয়ালি বারবার করাটা কিন্তু একটা হ্যাসেল, রাইট? তো এইগুলোর জন্য আমরা যেটা করি, যে আমরা বেসিক্যালি আমরা ডাইনামিক আইপি পোর্ট অ্যাড্রেসিংটা ইউজ করি, যেটাকে আমরা বলি ডাইনামিক হোস্ট কনফিগারেশন প্রোটোকল, ঠিক আছে? তো এটাও একটা প্রোটোকল, যেটা আমরা হেল্পিং প্রোটোকল, একটা ডিএনএস যেমন একটা প্রোটোকল, এটাও একটা হেল্পিং প্রোটোকল বেসিক্যালি। ও কি করে, যে আমাদেরকে আইপি অ্যাড্রেস গুলো অ্যাসাইন করতে হেল্প করে, এন্ড এটা ইউজুয়ালি কোথায় থাকে, রাউটারের মধ্যে থাকে। ওকে, আপনি চাইলে একটা ডেডিকেটেড সার্ভার ইউজ করতে পারেন, যার কাজ হবে শুধু কি ডিভাইস গুলোকে অ্যাক্সেস করা, মানে ডিভাইস গুলোকে যখন ডিভাইস কানেক্ট হবে তাকে নতুন করে একটা আইপি দেওয়া। বাট এটা নর্মালি যখন অনেক বড় অর্গানাইজেশন হয় তখন আপনি এটা করতে পারেন। বাট আদার দেন দ্যাট আপনি আপনার ছোটখাটো ইউজার জন্য আমাদের বাসায় যেটা রাউটার, এই কাজটা রাউটারই করতে পারে আর কি। আচ্ছা, তো এখন এখানে আসলে সব থিওরিটিক্যাল, আসি ম্যাথ মনে হয় নাই, থিওরিটিক্যাল কথাবার্তা, এই জন্য আমি একটু কথা বলে শেষ করে ফেলি আর কি, আপনারা একটু পড়ে নিন।
বেসিক্যালি আমরা এই যে এইখানে যে দেওয়া আছে যে আমরা এখানে একটা অপশন আছে যে অবটেন আইপি অ্যাড্রেস অটোমেটিক্যালি, এগুলো আমরা এখন কিছুই করা লাগে না আসলে, এগুলো আমরা ওয়াইফাই কানেক্ট করলে এগুলো অটোমেটিক্যালি হয়ে যায় আর কি, আগে এখন করা লাগে। সো হু ডাজ দিস, এই যে ডিএইচসিপি, ঠিক আছে। তো এখান থেকে আমাদের স্ট্যাটিক অ্যাসাইনমেন্ট, ডাইনামিক অ্যাসাইনমেন্ট যেটা আমরা বললাম, তো এখান থেকে অলরেডি আমার এই যে, সো কে চালায় এটা, বেসিক্যালি আমার ডিএসসিপি টা কে চালায়, ঠিক আছে। সো বেসিক্যালি আমাদের লার্জ অর্গানাইজেশনে যেখানে মোর স্কেলেবল স্কেলেবল হইতে হবে, যে আমাদের অনেক বেশি ডিভাইস থাকবে, তখন ইউজুয়ালি পার্ট হবে সেন্ট্রাল সার্ভার আর কি, যেমন সার্ভারের আন্ডারে একটা ডিএসসিপি সার্ভার থাকে আর কি। বাট হাউসের মধ্যে যেটা আমরা নর্মালি যে ওয়াইফাই রাউটার স্যাপ এইগুলোর মধ্যে ডিএসসিপি থাকে, যেটা আমি অলরেডি বলে ফেলছি, হ্যাঁ। এগুলো একটু পরে নিন, হ্যাঁ। তো দুই দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে বেসিক্যালি একদম ডেডিকেটেড সার্ভার, আর একটা হতে পারে যে রাউটার্স এর মধ্যেই আমার ডিএসসিপি থাকতে পারে, ঠিক আছে। তো এখানে ডিএসসিপি টা কিভাবে কাজ করে, অপারেশনসটা আমরা শিখবো। বেসিক্যালি খুব সিম্পল একটা জিনিস। তো কি করে যে আমি যখন একটা নেটওয়ার্কে কানেক্ট হইলাম, এটা হচ্ছে আমার ক্লায়েন্ট, সে কি করে ডিএসসিবি ডিসকভার, দেখেন একটা অপশন আছে ডিএসসিবি ডিসকভার, সে বেসিক্যালি ব্রডকাস্ট করে। ব্রডকাস্ট মেসেজ মানে কি, ওই নেটওয়ার্কের সবাইকে মেসেজ পাঠানো, তাই না, তাই না। তো সে কি করে, সে মেসেজ করে আই উড লাইক টু রিকোয়েস্ট এন অ্যাড্রেস, কারণ সে জানে না ডিএসসিবি সার্ভার কে আসলে, সে জানে না। তো সে ওই সার্ভারের সবাইকে একটা মেসেজ দিয়ে দেয় যে আমার একটা অ্যাড্রেস লাগবে, ওকে, সবাইকে বলে দেয়। এখন বলার পরে সবাই, যখন নর্মাল একটা ক্লায়েন্ট যে অন্য একটা কম্পিউটার, সে দেখে যে আচ্ছা এটা তো একটা ডিএসসিপি রিকোয়েস্ট, এটা তো আমি তো নিজে ডিএসসিপি সার্ভার না, আই ক্যান্ট হেল্প, তো সেটাকে ড্রপ করে দেয়, কোনো কথা বলে না। এন্ড ফাইনালি যখন ডিএস সার্ভার এটাকে পায়, ডিএস সার্ভার বলে আচ্ছা নিউ একটা ইউজার আসছে, সেটা রিকোয়েস্ট চায়, তখন সে কি করে, সে অফার্স ইউনিকাস্ট, যে ডিএসসিপি অফার করে ইউনিকাস্ট মেথডে। ইউনিকাস্ট কেন, কারণ সে তো জানে যে কোত্থেকে রিকোয়েস্ট আসছে, সে কিন্তু জানতো না যে আসলে আমি কাকে পাঠাবো, তো সে সবাইকে পাঠাইছে। বাট সে যখন রিসিভ করছে, দেখছে যে আচ্ছা এটা ডিএসসিপি রিকোয়েস্ট, তার মানে আমি কার থেকে আসছে সেটা আমি জানি। ওই ইউজারটাকে আমি পার্সোনালি মেসেজ করি, দেখো আই এম এ ডিএসসিপি সার্ভার, তোমার তোমার এই হচ্ছে তোমার অফার, যে আমাকে তুমি এই অ্যাড্রেসটা নিতে পারো, এটা এটা খালি আছে। তখন সে কি করে, সে আবার ব্রডকাস্ট করে যে আচ্ছা আমি এটা অ্যাকসেপ্ট করলাম। এখন এখানে একটা কনফিউশন থাকতে পারে যে স্যার আমি তো ওর থেকে পাইছি, আমি তো জানি আমি কার থেকে পাইছি, তাইলে আমি কেন আবার ব্রডকাস্ট করতেছি, আমি তো এখানে ইউনিকাস্ট করতে পারি। আমার কোশ্চেনটাকে আপনারা বুঝতেছেন কি বললাম, যে আমি এখানে ব্রডকাস্ট কেন করছিলাম, যে আমি জানি না আসলে কি হচ্ছে ডিএসপি সার্ভার, তো আমি সবাইকে পাঠাই দিচ্ছি। এরপরে যখন রেসপন্সটা আসছে, আমি কিন্তু এখন জানি যে আমি কার থেকে রেসপন্সটা পাইছি, তো আমি ডিএসসিপি কিন্তু তাকে বললে হয় যে দেখো ভাই তোমারটা আমি পাইছি, আই অ্যাকসেপ্ট ইট। বাট তারপরও আমি কেন ব্রডকাস্ট করতেছি, এটা একটা কোশ্চেন আহ, এক্সামে তো আসতে পারে। কি অন্যান্য যেন হোস্টরা যেন জানো যে আমার অন্যান্য, কি ইউজার্স ওর মানে ডিভাইসেস যেটা নেটওয়ার্কে কানেক্টেড যেন জানে যে অ্যাসাইন করা হয়েছে যেটা টিসিপি থেকে, ওইটা যেন সবাই যখন ওরা যদি অ্যাক্সেস করতে চায় ওই পার্টিকুলারটাকে, তো ওরা জানে কোন অ্যাড্রেস দিয়ে অ্যাক্সেস করতে হবে। নট রিয়েলি, বাট বেসিক্যালি মেইন আইডিয়া হচ্ছে যে একটা একটা নেটওয়ার্কের মধ্যে মাল্টিপল ডিএসসিপি সার্ভার থাকতে পারে, ওকে। সো আপনি যখন ব্রডকাস্টিং করতেছেন, এই মেসেজটা কিন্তু মাল্টিপল সার্ভার পাইতে পারে, বুঝছেন। তো আপনি যখন রিসিভ করছেন, আপনি যখন এখানে আবার ব্রডকাস্টিং করলেন যে দেখো আমি অমুক সার্ভার থেকে একটা নিয়ে নিছি অলরেডি, তখন কিন্তু শেয়ার আপনাকে আর পাঠাবে না, বুঝছেন। কারণ আপনি তো যার থেকে পাইছেন আপনি তারটা জানেন, কিন্তু যার থেকে আপনি এখনো পান নাই, তারটা কি আপনি জানেন। মনে করেন যে এইখানে আরেকটা ডিএসসিপি সার্ভার আছে, তো সেই সার্ভার তো আপনাকে পাঠানোর জন্য রেডি রেডি হচ্ছিল, বাট এর মধ্যে আপনি অলরেডি এটা অ্যাকসেপ্ট করে ফেলছেন, তাহলে তো ও আর পাঠানোর দরকার নাই, দরকার আছে। স্যার। এবং সে কিন্তু আপনার কাছে এখনো আননোন, তাই না। হুম, স্যার। তো আপনি এরকম আননোন দেখে সবাইকে বলে দিলেন দেখো আমি অমুক থেকে একটা অ্যাকসেপ্ট করে ফেলছি, আমার আর লাগবে না। তাই আপনি এরকম মাল্টিপল ডিএসসিপি যারা আছে ওরা তখন বলবে আচ্ছা ঠিক আছে ও পেয়ে গেছে, তাহলে আমি আর না পাঠাই, ওকে। আচ্ছা, এরপরে ডিএসসিপি অ্যাকনোলেজমেন্ট আবার করে, ঠিক আছে, অ্যাকসেপ্টেন্স বেসিক্যালি করে যে ঠিক আছে ওকে আই অ্যাকসেপ্ট, মানে অ্যাকনোলেজ করছে যে তুমি পাইছো, ওকে। তো নেটওয়ার্কিং এর মধ্যে সবসময় এই জিনিসটা যে সে আসলে মানে মাল্টিপল টাইম এনশিওর করতে চায় যে আসলে এটা সাকসেস হইলো নাকি হয় নাই, ঠিক আছে। আচ্ছা, তো আমরা এগুলো একটু দেখবো যে এখানে ডিসকভার, তারপরে যে অফার, তারপরে যে রিকোয়েস্ট এন্ড অ্যাকনলেজমেন্ট, এগুলো কি হয় এগুলো দেখবো আমরা, হ্যাঁ। তো এটাই বেসিক্যালি যে ডিএসসিপি এইভাবে অপারেট করে। তো আমরা এই যে এখানে ফার্স্টে যে অপারেশন স্টার্ট যখন হয়, যেটাকে আমরা বলি ডিএসসিপি ডিসকভার,
যে আমরা ব্রডকাস্ট প্যাকেট করি কিভাবে, যে ফাইন্ডস দ্য ডিএসসিপি সার্ভার অন দ্য নেটওয়ার্ক। যেটা আমি অলরেডি বলে ফেলছি যে আমার এখানে হোস্ট এ, সে জানে না যে ডিএসসিপি সার্ভার কোনটা। দেখেন এখানে মাল্টিপল দিয়ে ইয়ে আছে, ডিএসসিপি সার্ভার থাকতে পারে, এখানে ডিএনএস সার্ভার আছে, এরকম ডিএসসিপি সার্ভার মাল্টিপল থাকতে পারে। তো সে সবাইকে পাঠায়। দেখেন সে এখানে কি কি করছে, যে আমার এখানে এই যে এটা হচ্ছে কি ব্রডকাস্টিং অ্যাড্রেস না, তাই না? তো সে সবাইকে পাঠাবে। ওকে, এন্ড এখানে 67 মানে হচ্ছে যে বেসিক্যালি আমার ডিএসসিপি সার্ভার। ঠিক আছে, তো এই 67 দেখে ওরা বলতে পারে যাচ্ছে এটা এখানে হচ্ছে আমার ডেস্টিনেশন পোর্ট, যেটা সেটা সে বুঝে আসলে যে আচ্ছা এখানে ডিএসসিপি যাচ্ছে। ওকে, এরপরে সে সবাইকে পাঠাইলো, এন্ড সবাই দেখেন এটাকে ডিসকার্ড করে দিছে, এটাকে কিন্তু অ্যাকসেপ্ট করে নাই। কেন? কারণ ওদের তো 67 পোর্ট নাই। ওরা বুঝছে যে এটা তো আমার ডিএসসিপি রিকোয়েস্ট, এটা তো আমি হ্যান্ডেল করতে পারবো না। ওকে, এই যে 67টা দেখে। ওকে, এরপরে অফার, কে কে অ্যাকসেপ্ট করছিল আগের পার্টটাতে কে অফার করছিল, অ্যাকসেপ্ট করছিল? এখানে দেখেন শুধু ডিএসসিপি সার্ভারটা শুধু এটাকে অ্যাকসেপ্ট করছে, আর কেউ কিন্তু অ্যাকসেপ্ট করে নাই। বাকিটা ড্রপ করে দিচ্ছে, যে লাল মানে ড্রপ করে দিচ্ছে। এন্ড এখানে আসার পরে ডিএসসিপি অফার করে বেসিক্যালি, ডিএসসিপি সার্ভারের কাছে যখন প্যাকেটটা আসছে সে দেখলো, কি দেখলো যে আমার সোর্স আইপি হচ্ছে এটা, মাস টাস ডেফল্ট গেটওয়ে ডিএনএস সার্ভার সবই পাইছে। ওকে, লিস্ট টাইম মানে কতক্ষণের সময় জন্য সে একটা আইপি চাচ্ছে, এটা রিকোয়েস্ট করে একটা মিনিমাম অ্যামাউন্ট অফ টাইমের জন্য। তো সে চাচ্ছে এত টাইমের জন্য সে লিস্ট টাইম চাচ্ছে। তো এখন সে কি করে, সে তো জানে যে যে কে রিকোয়েস্ট করছে, তাই না? সে ওর জন্য সে ওই প্যাকেটটা পাঠায়। তো ওই হোস্টের কাছে প্যাকেটটা যায়। ওকে, আর কারোর কাছে যায় না। এটুকু বুঝতে পারছি যে কিভাবে আমার ডিএইচসিপি অফারটা কাজ করে। এরপরে আবার দেখেন ডিএইচসিপি ব্রডকাস্ট, যেটা আমরা যখন রিকোয়েস্ট করি বেসিক্যালি, যে টেলস দ্য সার্ভার, যে আমাদের এখানে যে আমরা এই যে সবাইকে বলে দিচ্ছি দেখো আমি পাইছি। তো মাল্টিপল ডিএইচসিপি সার্ভার থাকে, এই যে এখানে দেখেন, যেটা আমি একটু আগে বলছিলাম যে এখানে ডিএসসিপি সার্ভার 2, এটা সার্ভার 1। তো সে অলরেডি সার্ভার 1 থেকে রিসিভ করে ফেলছে। তার মানে সার্ভার 2 কে সে বলতেছে দেখো আমি তো তোমাকে চিনি না, মানে সে কিন্তু জানে না। সে সবাইকে বলবে যে দেখো আমি আসলে অলরেডি একটা অ্যাকসেপ্ট করে ফেলছি। তো এই যে এখানে কি হবে, যে সে আবার ব্রডকাস্ট করবে, এন্ড আবার ব্রডকাস্ট করে দেখেন সবাই কি করবে, ড্রপ করে দিবে। সার্ভার 2 কেন ড্রপ করবে? যদিও সে 67, তাই না? কেন ড্রপ করবে? কারণ সে দেখলো যে অলরেডি কি রিসিভ করতেছে, যে এটা অলরেডি আরেকজন থেকে সে রিসিভ করে ফেলছে। বুঝতে পারছি পয়েন্টটা? তো এটা হচ্ছে যে ডিএসসিপি রিকোয়েস্ট, এই জন্য আমরা ব্রডকাস্ট করতেছি। ওকে, সো টুক মাই আইপি, সো অ্যাড্রেস ইজ অকুপাইড, ও অ্যাড্রেসটা অকুপাইড হয়ে গেছে। ওকে, এরপরে ফাইনালি ডিএসসিপি অ্যাকনোলেজমেন্ট, যেটা হচ্ছে আমরা অলরেডি বলে ফেলছি যে আমার সে কি করবে, ওর হোস্টের কাছে সার্ভার বলবে যে হ্যাঁ তোমার ইয়েটা অফারটা আমি অ্যাকনোলেজ করলাম, ঠিক আছে। আচ্ছা, সো এটা বেসিক্যালি যেখানে আমাদের কি হচ্ছে যে আবার এগেইন পুরো অপারেশনটা ডিএসপি ডিসকভার, অফার, দেন রিকোয়েস্ট, দেন ফাইনালি অ্যাকনোলেজমেন্ট। ওকে, সো এই স্টেপস গুলো আমরা একটু মনে রাখবো, যে আমাদের হয়তো জিজ্ঞেস করতে পারে, এক্সপ্লেন করা লাগতে পারে যে কোনটা কি করতেছে। হ্যাঁ, তো এখন আসেন যে যখন আমরা লিস্টটা রিনিউ করি, লিস্টটা রিনিউ করা মানে কি, যে ধরেন আমি একটা রেস্টুরেন্টে গেলাম, যে আমি বললাম যে আচ্ছা আমি 2 ঘন্টার জন্য চাই, আমি 2 ঘন্টার জন্য চাই। তো এখন হঠাৎ করে আমি বললাম যে ঠিক আছে আমি রেস্টুরেন্টে 2 ঘন্টা না, আমি আসলে আরেকটু বেশি সময় থাকবো। তো আমার কি এক্সট্রা টাইম লাগবে না? তো আমার কি এক্সট্রা টাইম লাগবে? তো আমি এই জন্য যেটা করব, যে আমি আমার টাইমটা, যেই টাইমের জন্য আমি আমার ওই আইপিটা নিছিলাম, সেটাকে আমি একটু এক্সটেন্ড করব। বেসিক্যালি লিস্টটাকে আমি এক্সটেন্ড করবো। যেমন আপনি একটা ভাড়া নেন একটা ফ্ল্যাট কারো থেকে, দেন মেবি আপনি বলছেন যে আমি 3 মাস থাকবো। তারপরে আপনার মনে হলো যে আমার তো আরো 2 মাসের জন্য লাগবে, তখন আপনি কি করলেন, আপনার অফারটাকে আপনি বলেন যে ঠিক আছে দেখো ভাই আমার তো আরো কিছুদিন বেশি থাকতে হবে। হ্যাঁ, তো আপনি একটু এক্সটেন্ড করলেন। ওকে, তো এটা করার জন্য যেটা করে, যে আমার ডিএসসিপি রিকোয়েস্ট করে ইউনিকাস্ট। কেন? কারণ আপনি তো জানেন অলরেডি যে আপনি কার থেকে আনছেন। তো আপনি লিস্টটা বাড়াচ্ছেন, সেটা তো অন্যদেরকে জানানোর কোনো দরকার নাই। জাস্ট পার্সোনালি ইউনিকাস্ট রিকোয়েস্ট পাঠাইলে হয় যে আমি দেখো আমি এটাকে বাড়াতে চাই। তখন সে কি করে, এটাকে অ্যাকনোলেজ করে দেয়, ঠিক আছে তোমাকে আমি বাড়াই দিলাম। ওকে, এইভাবে আসলে কাজ করে যে আমার ডিএসসিপি অপারেশনটা, ঠিক আছে। তো এখানে কিছু থিওরিটিক্যাল কথাবার্তা আছে বেসিক্যালি।
ক্লায়েন্ট সার্ভার মোডে কাজ করে, একটা ক্লায়েন্ট একটা সার্ভার, এগুলো তো আপনারা জানেন অলরেডি, এগুলো পড়ছেন। লিজ মানে হচ্ছে যে আমরা কি কতক্ষণ এটার জন্য আমরা আইপিটা অ্যাসাইন করতেছি, হ্যাঁ, এই টাইপের জিনিসপত্র। এই স্লাইডটা একটু পড়ে নিন, তেমন জিনিসপত্র কিছু নাই। আরেকটা হচ্ছে ডিএসসিপি রিলে, এটা আমাদের আজকে লাস্ট টপিক, অনেকে চলে গেছে। তো ডিএসসিপি রিলে কি করে, যে বেসিক্যালি ধরেন যে মাঝে মধ্যে যে ইস্যুটা হয়, যেখানে এই যে জিনিসটা, যে দেখেন এখানে আমার ডিএসসিপি সার্ভারটা কোথায়, আমার ডিএসসিপি সার্ভারটা এইখানে, আর আমার পিসি 1 হচ্ছে এইখানে। এখন দে আর ইন এ ডিফারেন্ট নেটওয়ার্ক, রাইট? ওরা ডিফারেন্ট নেটওয়ার্কের মধ্যে আছে। এন্ড রাউটার যেটা করে, রাউটার হচ্ছে ডিএসসিপি রিকোয়েস্ট গুলাকে সে ফরওয়ার্ড করে না। ওকে, রাউটার ডিএসসিপি রিকোয়েস্ট গুলাকে ফরওয়ার্ড করে না, যার কারণে এখান থেকে যে ডিএসসিপি রিকোয়েস্টটা আসতেছে, এটা কিন্তু এইখানে আসে না, এখানে এটা আসবে না। সো ইন দ্যাট সিচুয়েশন আমি যেটা করতে পারি, আমি এই রাউটারটাকে কনফিগার করতে পারি। দেখো, তোমার কাছে যদি কোনো রিকোয়েস্ট আসে, এই টাইপের রিকোয়েস্ট যদি আসে, তুমি এই লোকের কাছে ফরওয়ার্ড করবা। ওকে, সো রাউটার কি করে, একটা মিডল ম্যান হিসেবে কাজ করে। ওকে, সো রাউটার ইউজুয়ালি কি করে না, যে এগুলোকে অ্যাকসেপ্ট করে না, বাট এখন যখন আসবে সে জানে যে কার কাছে এটাকে ফরওয়ার্ড করতে হবে, এবং ফরওয়ার্ড করে, এখন সে আবার যখন রেসপন্স করে, সে আবার রাউটারকে রেসপন্স করে, রাউটার আবার ওর কাজটাকে কিভাবে ওই যে যে রিকোয়েস্ট করছিল তার কাছে পাঠায়। সো রাউটার তখন মিডল ম্যান হিসেবে কাজ করে। এই জন্য বলি আমরা ডিএসসিপি রিলে, মানে ডিএসসিপি আরেকজনের উপর ভরসা করতেছে, রিলাই করতেছে, হ্যাঁ। সো ইটস লাইক, ধরেন আপনার একটা কাগজ সাইন করতে হবে, হ্যাঁ, আপনি কি করলেন যে আপনি আপনার ডেস্কে বসে আছেন, আবার সাইন করতে হবে আপনার বস থেকে, আপনার বসও বসে আছে হয়তো অন্য ফ্লোরে। তো ওই যে সাইনটা করতে হবে, আপনি না গিয়ে আপনি কি করলেন, আপনি একজন অফিসার, একজন ইয়াকে পাঠিয়ে দিলেন, যে আছে না অনেক হেল্পিং হ্যান্ড থাকে না, আপনি ওকে পাঠিয়ে দিলেন, ভাই এটা সাইন করে নিয়ে আসেন। তো সে ওই বসের রুমে গিয়ে এটাকে সাইন করে নিয়ে আসলো। ও রাউটার হচ্ছে ওইরকম একটা কাজ করে, রিলে। ওকে, যে রাউটারের উপর আমরা রিলে করতেছি। তো এটাকে বেসিক্যালি বলে যে কি আমার ডিএসসিপি রিলে। ওকে, সো এখানে কনফিগারেশন যে এটাই বলতেছে যে আমাদের সার্ভার নট দ্য সেম নেটওয়ার্ক, সেম নেটওয়ার্কে যেহেতু নাই, সো আমি কি করতেছি যে আমি এখানে পাচ্ছি না। তো ব্রডকাস্ট করলেও আমি কিন্তু ব্রডকাস্ট করতে পারতেছি না এখানে, রাইট? রাউটার্স নেভার ফরওয়ার্ড ব্রডকাস্ট প্যাকেট, ঠিক আছে, আচ্ছা পরে না। এখন যারা সলিউশন কি, সলিউশন হচ্ছে যে আমি এই যে সলিউশনটা হচ্ছে বেসিক্যালি যে আমি এটাকে কনফিগার করবো। তো এই যে এখানে কনফিগারেশন কোডটা দিয়ে দেওয়া আছে, যে আমার এখানে এইটাকে আমি R1টাকে কনফিগার করে নিব, যে আচ্ছা তুমি এখন থেকে হেল্পার, তুমি আমাকে ডিএসসিপি সার্ভারকে হেল্প অ্যাক্সেস করতে হেল্প করবা, ঠিক আছে, যেটাকে হচ্ছে রিলাই বলে আর কি, ঠিক আছে। তো দ্যাট ইজ অল, যে রিলাইয়ের পার্টটা যে কিভাবে কাজ করতেছে এগুলো একটু দেখে নিন। পুরো মেইন পার্টটা যেটা, যে এই যে নোন অ্যাজ ডিএসসিপি রিলাই। ওকে, দ্যাটস ইট। অ্যান্ড নেটপ্যাড খুব ছোট একটা জিনিস, নেক্সট ক্লাসে আমরা এটা শেষ করে ফেলবো কুইজের আগে দিয়ে। ওকে, অ্যান্ড কুইজ শেষ করে আমরা যেটা করবো, এটা শেষ করে তারপর আমরা আমাদের নেক্সট স্লাইড যেটা আছে, আই থিঙ্ক স্ট্যাটিক রাউটিং, হ্যাঁ, এটা শেষ করে ফেলবো। এটা খুব ছোট একটা স্লাইড, মাত্র 8টা স্লাইড। সো এটা আমরা শেষ করে ফেলবো ইনশাল্লাহ নেক্সট ক্লাসে। সো তারপরে আমাদের সানডের পরে আমাদের ক্লাস থাকবে কয়টা, স্লাইড থাকবে আমাদের 4টা। ওকে, সো সানডের পরে আমাদের স্লাইড থাকবে 4টা, এন্ড উই হ্যাভ ক্লাসেস অ্যারাউন্ড, কয়টা ক্লাস দেখি তো, তো সানডে হচ্ছে দিস দিস ওয়ান, দেন আমাদের ক্লাস থাকবে আরো 1টা 2টা 3টা 4টা, 1 2 3, 1 2 3, 3টা থাকবে অ্যাকচুয়ালি। হুম, তো 3টা ক্লাসে আসলে আমরা 4টা স্লাইড শেষ করা একটু ডিফিকাল্ট হয়ে যাবে। সো যেটা আমি আপনাদেরকে বলছিলাম যে আপনাদের কয়েকটা এক্সট্রা ক্লাস নিতে হবে। সো আমরা নেক্সট ফ্রাইডেতে কিন্তু আমরা আবার একটা এক্সট্রা ক্লাস রাখতে চাই, তাহলে আমাদের রাশ করে পড়া লাগবে না আর কি, বুঝতে পারছেন? যদি আমরা নেক্সট ফ্রাইডে যেটা ক্লাস নিতে পারি, তাহলে আমাদের এই সানডের পর আমাদের স্লাইড বাকি থাকে 4টা, বাট আমাদের ক্লাস বাকি থাকে 3টা। ওকে, তো এই 3টা ক্লাসে আমরা যেটা করবো, যে আমাদের এখানে এই যে এখানে একটা অনলাইন ক্লাস পাচ্ছি, এখানে একটা অনলাইন ক্লাস পাচ্ছি, ওই 2টা ক্লাসে আসলে আমরা একটা এক্সট্রা পড়াইলেও হয়। আহ লেটস সি, ফ্রাইডেতে যদি আপনারা ক্লাস না করতে চান, তাহলে আমরা ওইটাই করবো আগে। ওকে, ঠিক আছে, তাহলে আমি রেকর্ডিংটা অফ করতেছি।